কেমন আছো বন্ধুরা? তো চলো বন্ধুরা, আজ শুরু করা যাক ম্যাকবেথ। ক্লাস 11-এর সেমিস্টার 1-এ আছে, র্যাপিড রিডার বইতে আছে ম্যাকবেথ। আচ্ছা, ম্যাকবেথ উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটা খুব জনপ্রিয় ট্র্যাজেডি। হ্যাঁ, জনপ্রিয় ট্র্যাজেডি নাটক হচ্ছে ম্যাকবেথ। তো চলে শুরু করা যাক। ম্যাকবেথ প্রথম পাবলিশ হয় লেট 1605 or 1606। ওকে। আচ্ছা, ম্যাকবেথে টোটাল তোমার এটা 5 অ্যাক্টসের একটা নাটক, 5 অ্যাক্টসের একটা ট্র্যাজেডি। যাই হোক, তোমাদের এখানে এক ডিভিশন নেই, এটা গল্পের আকারে দেওয়া আছে, স্টোরির আকারে। তো সেইভাবেই আমরা পড়বো আজকে ম্যাকবেথ। দেখা যাক, শুরু করি, চলো। চ্যাপ্টার 1, ম্যাকবেথ। When Duncan was the king of Scotland, there lived a brave general who was looked up to with high esteem throughout Scotland for his great valor and skill in wars. এখানে ম্যাকবেথের কথা বলা হচ্ছে। ম্যাকবেথ ছিলেন একজন ব্রেভ জেনারেল যখন ডানক্যান ছিলেন স্কটল্যান্ডের রাজা, এবং ম্যাকবেথ একটা খুব উচ্চ সম্মানের সঙ্গে সব জায়গায় তাকে সম্মানিত করা হতো স্কটল্যান্ডে তার গ্রেট ভেলোর বা একটা পরম বীরত্বের জন্য, অ্যান্ড স্কিল ইন ওয়ার্স, এবং যুদ্ধে তার কি নিপুণতার জন্য। হি ওয়াজ অলসো এ ক্লোজ রিলেটিভ অফ দ্য ওল্ড কিং, এবং এই ম্যাকবেথ তিনি ছিলেন কিন্তু রাজা ডানকান, এখানে ওল্ড কিং বলতে কে, রাজা ডানকান, কিং অফ স্কটল্যান্ড, তার একজন খুব নিকট আত্মীয়, ক্লোজ রিলেটিভ। এবারে দেখো বলছে, হি ওয়াজ ম্যাকবেথ দ্য থেন অফ গ্ল্যামিস, তিনি ছিলেন ম্যাকবেথ, গ্ল্যামিসের থেন বা অমাত্য। অফ লেট মিন্স রিসেন্টলি হি ডিফিটেড এ রেবেল আর্মি, তিনি একটা বিদ্রোহী সেনাবাহিনীকে তিনি পরাজিত করেছেন যুদ্ধে। কোন সেনাবাহিনী? অ্যাসিস্টেড বাই দ্য ট্রুপস অফ নরওয়ে ইন গ্রেট নাম্বারস, যাদেরকে সৈন্য দিয়ে, প্রচুর পরিমাণে সৈন্য দিয়ে সাহায্য করেছিল কে? নরওয়ে। হি ইমার্জড অ্যাজ ভ্যালোরস মিনিয়ন, এগুলো কিন্তু অরিজিনাল ড্রামাতে তোমরা পাবে এই কোট করা কথাগুলো। হি ইমার্জড অ্যাজ ভ্যালোরস মিনিয়ন, অ্যান্ড বেলোনাজ ব্রাইড গ্রুম। ওকে, এই টার্মগুলো তোমাদের একটু মনে রাখতে হবে, এগুলো তোমরা মেন ট্র্যাজেডির যে মেন যে ড্রামা যে বইটা তাতে তোমরা পাবে। হি ইমার্জড অ্যাজ ভ্যালোরস মিনিয়ন অ্যান্ড বেলোনাজ ব্রাইড গ্রুম, হিজ ভ্যালোর অ্যান্ড কারেজ ডিমান্ডেড প্রেইজ ফ্রম অল অ্যান্ড সান্ড্রি, তার যে ভ্যালোর, শৌর্য, এবং তার যে কারেজ, সাহসিকতা, সেটা কিন্তু অল অ্যান্ড সান্ড্রি মানে সবার কাছে, প্রত্যেক মানুষের কাছে কি প্রশংসা লাভ করেছিল। দ্য টু স্কটিশ জেনারেলস ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো ওয়ার রিটার্নিং ফ্রম দ্য গ্রেট ব্যাটেল। এখানে তাহলে স্কটিশ জেনারেল একজনের নাম আমরা আগে জেনেছিলাম ম্যাকবেথ, আরেকজনের নাম জানলাম ব্যাঙ্কো। দুজনে একটা বেশ বড় সড়ো যুদ্ধক্ষেত্র থেকে বাড়ি ফিরছে। দেয়ার ওয়াজ থান্ডার অ্যান্ড লাইটনিং, তাহলে এখানে অ্যাটমসফিয়ারটা কেমন, ব্যাকগ্রাউন্ডটা কেমন না, থান্ডার অ্যান্ড লাইটনিং, চারদিকে বিদ্যুৎ চমকাচ্ছে, আলো ঝলমল করছে, এরকম একটা রাতের একটা ঘটনা। অন দ্য ওয়ে দে ওয়ার স্টপড বাই স্ট্রেঞ্জ অ্যাপিয়ারেন্স অফ থ্রি ফিগার্স,
তাদের যাত্রাপথে তাদেরকে থামালো কিছু কি অদ্ভুত দেখতে তিনজন ছায়ামূর্তি, দ্যাট লুকড লাইক ওমেন, তাদেরকে দেখতে মেয়েদের মতো, এক্সেপ্ট দ্যাট দে হ্যাড বিয়ার্ডস, যদিও তাদের ছিল দাড়ি, অ্যান্ড দিয়ার হুইদার্ড স্কিন, একবারে রুক্ষ সূক্ষ্ম চামড়া, অ্যান্ড ওয়াইল্ড ড্রেসেস, এবং তাদের বন্য পোশাক, মেড দেম লুক লাইক আনআর্থলি ক্রিয়েচার্স, এবং সেইগুলোই তাদেরকে কেমন দেখাচ্ছিল, সেই তার ফলে ওই বন্য পোশাক, রুক্ষ সূক্ষ্ম স্কিন, বিয়ার্ডস, এগুলোর ফলে তাদেরকে দেখাচ্ছিল কি আনআর্থলি ক্রিয়েচার্স, অপার্থিব কি কোনো প্রাণী। দে ওয়ার ড্যান্সিং, তারা নাচছিল, দে ওয়ার সিঙ্গিং, তারা গান গাইছিল। কি বলছিল? ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, হোভার থ্রু দ্য ফগ অ্যান্ড ফিল্থি এয়ার। এটা আমাদের মনে রাখতে হবে। এই যে টোটাল যে নাটকটা, এই ট্র্যাজেডি ম্যাকবেথ, সেটা কিন্তু তার যে মূল যে ভাবমূর্তি, মূল যে বিষয়বস্তু, সেটা কিন্তু এই একটি লাইনের মধ্যেই রয়েছে, ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার। দেখো, দুটো আইডিয়া জাস্ট পাশাপাশি উল্টে যাচ্ছে। ফেয়ার ইজ ফাউল বলছে, আবার পাশের আইডিয়াটা বলছে ফাউল ইজ ফেয়ার। তাহলে দুটো আইডিয়া যখন বিপরীতধর্মী দুটো আইডিয়া, ঠিক আছে, পাশাপাশি বসে, ঠিক আছে, বা একটা আইডিয়া, প্রথম আইডিয়া একটা ক্লজে বসলো, সেকেন্ড ক্লজে ওই আইডিয়াটা আবার চেঞ্জ হয়ে গেল, এক্ষেত্রে এটাকে বলা হবে কায়াজমাস, CHIASMUS, কায়াজমাস। তো এই লাইনের মানে হচ্ছে ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, মানে হচ্ছে অ্যাপিয়ারেন্সেস আর ডিসেপটিভ, তাই তো, ফাউলনেস আন্ডারলাইং দ্য ফেয়ারনেস অফ ক্যারেক্টার ইন ম্যাকবেথ, বোঝা গেল? এবং ইন দ্য ওয়ার্ল্ড অফ দ্য প্লে অর ইন দ্য ওয়ার্ল্ড অফ দ্য উইচেস, মোরাল ভ্যালু ইজ রিভার্সড, ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার, কায়াজমাস, মনে থাকবে? নেক্সট, তাহলে হোভার থ্রু দি ফগ, হোভার মিন্স ঘোরাফেরা করা, থ্রু দি ফগ কুয়াশার মধ্যে, অ্যান্ড ফিল দি এয়ার, ফিল দি মিন্স আনহোলি, আনহোলি এয়ার, অপবিত্র বাতাস। কেন ফিল দি? হোয়াই ইজ দ্য এয়ার ফিল দি? দ্য এয়ার ইজ ফিল দি বিকজ অফ দ্য ব্যাটেল ফিল্ড, বিকজ অফ দ্য ব্লাড শেড, হিউজ ব্লাড শেড ইন দ্য ব্যাটেল ফিল্ড। As they saw the two generals, they means three witches, as they saw the two generals, the first witch saluted Macbeth with the title of Thane of Glamis. ওকে, তো আমরা যে ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, ওটা কিন্তু আমরা পাবো ম্যাকবেথের অ্যাক্ট 1 সিন 1-এ পাবো। ওকে, আবার আমরা কি পাবো? ম্যাকবেথের ইয়েস, ওই যে উইচেসরা ম্যাকবেথকে স্যালুটেশন জানাচ্ছে, ওই যে ব্যাপারটা, ওটা আমরা পাবো অ্যাক্ট 1 সিন 3-তে পাবো। ওকে, অ্যাক্ট 1 সিন 3-তে পাবো। ফার্স্ট উইচ কি বলছে? এই যে বলছে থেন অফ গ্ল্যামিস, ফার্স্ট উইচ বলছে দেখো অল হেল ম্যাকবেথ, হেল টু দি থেন অফ গ্ল্যামিস। সেকেন্ড উইচ বলছে অল হেল ম্যাকবেথ, হেল টু দি থেন অফ কডোর। থার্ড উইচ বলছে অল হেল ম্যাকবেথ দ্যাট শ্যাল্ট বি কিং হেয়ার আফটার, তাই তো? তো এখানে ওটাই বলছে, অ্যাজ দে স দ্য টু জেনারেলস, দ্য ফার্স্ট উইচ স্যালিউটেড ম্যাকবেথ উইথ দ্য টাইটেল অফ থেন অফ গ্ল্যামিস, দ্য জেনারেল
was scarcely startled to find himself known by such creatures. যখন থেন অফ গ্ল্যামিস বলা হলো তখন কিন্তু অতটা তিনি বিচলিত হলেন না, কারণ তিনি তো থেন অফ গ্ল্যামিসই। ম্যাকবেথ ইজ থেন অফ গ্ল্যামিস, ম্যাকবেথ ইজ থেন অফ গ্ল্যামিস, সেটা তো আমরা আগেই জেনেছি। বাট তারপরে কি হলো, দ্য সেকেন্ড উইচ অ্যাড্রেসড হিম অ্যাজ দ্য থেন অফ কডোর টু হুইচ হি হ্যাড নো প্রিটেনশনস। কিন্তু যখন সেকেন্ড উইচ বলল থেন অফ কডোর, তখন কিন্তু তিনি আর অবাক না হয়ে পারলেন না, আর কিন্তু ছলচাতুরি আশ্রয় নিতে পারলেন না যে আমি অবাক হচ্ছি না, তিনি কিন্তু অবাক হলেন। অ্যান্ড দ্য থার্ড টোল্ড হিম, ইউ উইল বি দ্য কিং অফ স্কটল্যান্ড হেয়ার আফটার। এরপর তুমি স্কটল্যান্ডের রাজা হবে। বোঝা গেল? তিনটে উইচ কে কী বলেছিল ওগুলো তোমাদের অবশ্যই ইম্পর্ট্যান্ট। সাচ আ প্রফেটিক গ্রিটিং মাইট ওয়েল অ্যামেজ হিম, ফর হি নিউ দ্যাট as long as the king's sons arrived, he could scarcely hope to succeed to the throne. কিন্তু এই যে ভবিষ্যৎবাণীপূর্ণ যে সম্ভাষণ, ঠিক আছে, তিনি কিন্তু তাতে কিন্তু অবাকই হলেন। কেন? রাজার সন্তানেরা, ঠিক আছে, এই যে ডানক্যানের দুই ছেলে, ঠিক আছে, ডানক্যানের দুই ছেলের নাম আমরা কিন্তু পরবর্তীকালে পাবো। ম্যালকম অ্যান্ড ডোনাল্ডবিন। ম্যালকম হচ্ছে এল্ডার আর ডোনাল্ডবিন ইয়ঙ্গার সন। তো এই দুজন বেঁচে থাকতে ম্যাকবেথের তো স্কটল্যান্ডের রাজা হওয়া সম্ভব নয়। ম্যাকবেথ সেটা চিন্তা করলো। বাই দিস টাইম ব্যাঙ্কো ওয়াজ কিউরিয়াস টু নো দ্য রিজন হোয়াই দ্য উইচেস হ্যাড লিটিল টু সে অ্যাবাউট হিম, হোয়ারএজ দে কাইন্ডলড হোপ ইন দ্য হার্ট অফ হিজ ডিয়ারেস্ট ফ্রেন্ড। সেই সময় ব্যাঙ্কও কিন্তু এতক্ষণ দাঁড়িয়ে শুনছিল, সে এবারে কৌতূহলী হলো যে ওই ডাইনিরা কেন কেন তাকে কি করছে না, তাকে কিছু বলছে না, ঠিক আছে, কেন ডাইনিরা তাকে কোনো ভবিষ্যৎবাণী করছে না, যদিও তারা কি ম্যাকবেথের উপর সমস্ত ভবিষ্যৎবাণী বর্ষণ করছে। এখানে একটা কথা মনে রাখতে হবে, ঠিক আছে, the witches do not respond to any of the questions put by Banquo at first. It is when Macbeth charges them to speak that they begin to speak. It suggests that the witches find the nobility of Banquo to be a barrier in communication. With Macbeth, they find a spiritual kinship and hence they respond to his queries. Okay? তুমি যতক্ষণ না ওই অশুভ শক্তিগুলোকে চার্জ করবে ততক্ষণ তোমাকে নিয়ে তারা কিছু বলবে না। যখন তুমি তাদেরকে বাধ্য করাবে কিছু বলতে, তখনই তারা বাধ্য হয়ে তোমাকে ভবিষ্যৎবাণী করবে, কিন্তু সেগুলো কোন ল্যাঙ্গুয়েজে? ইন ইকুইভোক্যাল ল্যাঙ্গুয়েজ। যা শুনছো তা হবে না, যা শুনছো না সেটাই হবে। সো ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার। বোঝা গেল? নেক্সট দেখো তারপরে কোথায় গেল। সো দ্য উইচেস টার্ন টুয়ার্ডস ব্যাঙ্কো অ্যান্ড টোল্ড হিম ইন সামহোয়াট রিডলিং টার্ম। ওই যে বললাম ইকুইভোক্যাল ল্যাঙ্গুয়েজ, রিডলিং টার্ম, অনেকটা হেঁয়ালি স্বরে বলল ব্যাঙ্কোকে উইচেসরা, টু বি লেসার দ্যান ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার। ম্যাকবেথের থেকে অধিকতর কম কিন্তু অধিকতর বেশি। নট সো হ্যাপি বাট মাচ হ্যাপিয়ার। খুব একটা যে তুমি আনন্দিত হবে তা নয়, কিন্তু অনেক বেশি আনন্দিত হবে, ঠিক আছে। তাহলে ইকুইভোক্যাল ল্যাঙ্গুয়েজ, পরস্পর বিরোধী কথাবার্তা। অ্যান্টিথেটিক্যাল কি, অ্যান্টিথেটিক্যাল স্টেটমেন্ট এখানে আমরা পাচ্ছি। দে অলসো প্রফেসাইজ দ্যাট অলদো ব্যাঙ্কো উড নেভার রেইন অ্যাজ দ্য কিং অফ স্কটল্যান্ড, ইয়েট হিজ সাকসেসর্স উড বি দ্য কিংস। তাই তো, যে যদিও ব্যাঙ্কো নিজে স্কটল্যান্ডের রাজা হবে না, তার উত্তরাধিকারী যারা থাকবে, উত্তরাধিকারী তারাই কিন্তু স্কটল্যান্ডের রাজা হবে। তাহলে তারা কি বলল? ফার্স্ট উইচ বলল লেসার দ্যান ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার। সেকেন্ড উইচ বলল নট সো হ্যাপি ইয়েট মাচ হ্যাপিয়ার। থার্ড উইচ বলল দাউ শ্যাল্ট গেট কিংস দো দাউ বি নান। বোঝা গেল? কাকে বললো এই তিনটে কথা?
ব্যাংকোকে বললো 3টে উইচ। অ্যান্ড দেন দে টার্নড ইনটু থিন এয়ার অ্যান্ড ভ্যানিশড, বাই হুইচ দ্য জেনারেলস রিয়ালাইজড দ্য উইয়ার্ড সিস্টার্স টু বি উইচেস। এবং তারপর তারা কী করলো, হাওয়াতে মিশে গেল এবং অদৃশ্য হয়ে গেল। এবং তার ফলে সেই জেনারেল যারা ছিল, ঠিক আছে, তাই তো, তারা তখন কি ভেবে নিল যে ওই উইয়ার্ড সিস্টাররাই হচ্ছে উইচেস, ডাইনি। While they stood there pondering on the strangeness of this adventure, there arrived certain envoys from the king, who were empowered to confer upon Macbeth the title of the Thane of Cawdor. তাহলে কি, যখন যখন তারা এই সব চিন্তা করছে, ঠিক আছে, তখন রাজার কাছ থেকে কিছু দূত এসছে। কী নাম তাদের? অ্যাঙ্গাস অ্যান্ড রস। অ্যাঙ্গাস অ্যান্ড রস। তারা এসে ম্যাকবেথকে বলল যে রাজা তাদেরকে ক্ষমতা প্রদান করেছে যাতে তারা ম্যাকবেথকে টাইটেলটা অর্পণ করতে পারে। কোন টাইটেল? থেন অফ কডোর। কারণ কডোরের যে থেন, সে কি করেছিল? বিশ্বাসঘাতকতা করে কি নরওয়ের সেনাবাহিনীর সাহায্য নিয়ে স্কটল্যান্ডকে আক্রমণ করেছিল, তাই তো। সো it was an event so miraculously corresponding with the prediction of the witches that Macbeth stood there wrapped in amazement, unable to respond to the greetings of the envoys, রস অ্যান্ড অ্যাঙ্গাস, যেটা আমি আগেই বললাম। তাহলে এমন একটা জাদুর পরিবেশ সৃষ্টি হলো, জাদুময় পরিবেশের সৃষ্টি হলো, যেখানে ওই ডাইনিদের যে প্রেডিকশান, ভবিষ্যৎবাণী, সেটা ওই এনভয়দের যে উপাধি সমর্পণ করা ম্যাকবেথকে, দুটোর মধ্যে মিল পাওয়া গেল। এবং তার ফলে ম্যাকবেথ কী হলো, একটা অবাক করে দেওয়া একটা অবস্থায়, একটা অনুভূতিতে নিজেকে জড়িয়ে ফেললো, র্যাপ্ট করে ফেললো, কভার করে ফেললো। সে ওই এনভয়দের গ্রিটিংস বা অভিবাদনের পরিপ্রেক্ষিতে তাদেরকে আর ধন্যবাদ জ্ঞাপন করারও সুযোগ পেল না। হোপস বিগ্যান টু সোয়েল ইন হিজ হার্ট, তার মনের মধ্যে এখন, তার হৃদয়ের মধ্যে এখন আশা জেগেছে। উইথ দিস থেন অফ কডোরশিপ, এই থেন অফ কডোর উপাধিটা পাওয়ার পর থেকে। অ্যান্ড হি ওয়াজ নাও থিঙ্কিং অফ দ্য প্রেডিকশান অফ দ্য থার্ড উইচ, এখন সে তৃতীয় ডাইনির যে প্রেডিকশান, ভবিষ্যৎবাণী, সেটা নিয়েই চিন্তা করছে যে তাকে এবারে রাজা হতে হবে। তাহলে গল্পের এখানে আমরা কি দেখতে পাচ্ছি? লেডি ম্যাকবেথ কিন্তু তখনও ম্যাকবেথকে প্রণোদিত করেনি। ম্যাকবেথের মধ্যে কিন্তু আগে থেকে কি তার ডিজায়ার ছিল রাজা হওয়ার, স্কটল্যান্ডের। বুঝা গেল? টার্নিং টু ব্যাংকো হি সেড, ডু ইউ নট হোপ দ্যাট ইউর চিলড্রেন শ্যাল বি দ্য কিংস অফ দ্য ফিউচার, সিন্স হোয়াট দ্য উইচেস প্রমিস টু মি হ্যাজ সো ওয়ান্ডারফুলি কাম টু পাস। ব্যাংকোকে তখন কোথায় কোথায় জিজ্ঞাসা করলেন কি, তুমি কি মনে করো না তোমার সন্তান সন্ততিরা ভবিষ্যতে ইংল্যান্ডে, স্কটল্যান্ডের রাজা হবে? যেখানে আমাকে যে ভবিষ্যৎবাণীগুলো করেছিল তার কিছুটা তো ফলেছে, তো তুমি কি এবার মনে করতে পারো না? দ্যাট হোপ, রিপ্লাইড ব্যাংকো, মাইট এনকাইন্ডল ইউ টু এম অ্যাট দ্য থ্রোন, বাট অফেন টাইমস দিজ মিনিস্টার্স অফ ডার্কনেস মিন্স দিজ উইচেস, these ministers of darkness tell us truths in little things to betray us into deeds of great consequences. Deeds of great consequences means the murder of Duncan. কি বললো ব্যাংকো? একটা ভালো কথা বলেছে যে এই যে আশাগুলো, এটা হয়তো তোমাকে প্রণোদিত করবে সিংহাসন লাভের জন্য, কিন্তু বেশিরভাগ সময়ই কিন্তু এই যে ডাইনিদের তুমি কথা শুনছো, এরা কিন্তু খুব কম সত্যই বলে, তার কথার মধ্যে কিন্তু অর্ধ সত্য রয়েছে, পুরো সত্য নেই। এবং তার ফলে একসময় কিন্তু তুমি কি হবে, প্রতারিত হবে, এবং সেই প্রতারণার ফলাফল কিন্তু ভালো হবে না, গ্রেটেস্ট কনসিকুয়েন্স। তাহলে ব্যাংকো কিন্তু ভবিষ্যতের যে একটা খারাপ ঘটনা ঘটতে চলেছে স্কটল্যান্ডের সিংহাসনের ইতিহাসে,
সেটা কিন্তু ব্যাংকও কিন্তু একটা আঁচ করতে পেরেছিল, ঠিক কি না? নেক্সট, however the prophecies of the witches had sunk too deep into the mind of Macbeth. যাই হোক, সেই ডাইনিদের যে ভবিষ্যৎবাণী ওটা কিন্তু ম্যাকবেথের মাথায় একেবারে ঢুকে গেছে। মানে ম্যাকবেথ একদম ধারণা করেই নিয়েছে ডাইনিরা বলেছে মানেই একদম সঠিক বলেছে। হি টোল্ড হিজ ওয়াইফ অ্যাবাউট দ্য স্ট্রেঞ্জ প্রেডিকশন অফ দ্য থ্রি উইচেস। সে তার ওয়াইফকে চিঠির মাধ্যমে জানিয়েছে, এখানে গল্পে আছে, মেন ড্রামাতে আছে, চিঠির মাধ্যমে লিখে জানিয়েছে সেই তিনজন ডাইনির ভবিষ্যৎবাণী, অদ্ভুত ভবিষ্যৎবাণীর কথা, এবং অ্যান্ড অলসো ইটস পার্সিয়াল অ্যাকমপ্লিশমেন্ট, ওই যে থেন অফ কডরশিপ যে পেল সেটা সম্পর্কেও জানিয়েছে, যে তার তিনটে ভবিষ্যৎবাণীর মধ্যে দুটো অলরেডি ফলে গেছে, ঠিক আছে। লেডি ম্যাকবেথস পার্ট অন দ্য রিলাক্টেন্ট পারপাস অফ ম্যাকবেথ who felt compunction at the thoughts of blood. লেডি ম্যাকবেথ কিন্তু ম্যাকবেথের যে রিল্যাক্টেন্ট পারপাস, আনউইলিং পারপাস, সেটাকে ইন্সপায়ার্ড করলো, স্পার্ট করলো, ঠিক আছে। হু ফেল্ট কম্পাংশন, যে কিন্তু শুধু অনুশোচনা বোধ করে অ্যাট দ্য থট অফ ব্লাড, এই রক্তের চিন্তায়, যে ডানকানকে যে মারতে হবে, রক্তাক্ত হতে হবে, নিজের হাত দুটো রক্তাক্ত করতে হবে, নিজের কি আত্মীয়কে মেরে, সেই ভাবনায় ম্যাকবেথ যেখানে অনুশোচনা করছে, লেডি ম্যাকবেথ কিন্তু তার যে মনে লুকিয়ে থাকা যে বাসনা সেটাকে চরিতার্থ করার জন্য তাকে ইন্সপায়ার করতে লাগলো ম্যাকবেথকে, ঠিক আছে। লেডি ম্যাকবেথ চাইছে স্কটল্যান্ডের সিংহাসনে রানী হবে আর ম্যাকবেথ হবেন রাজা। She did not cease to represent the murder of the king as a step absolutely necessary to the fulfillment of the flattering prophecy, তাই তো। এবং তিনি এই ভাবনা থেকে সরে আসেননি, বা ভাবাটা বন্ধ করেননি। কোন ভাবনা? যে রাজার যে হত্যাকাণ্ড, ঠিক আছে, সেটা অ্যাবসলিউটলি একটা নেক্সট স্টেপ হবে, একটা সিঁড়ি তারা অতিক্রম করবে। কোন দিক থেকে? টু দ্য ফুলফিলমেন্ট অফ দ্য ফ্ল্যাটারিং প্রফেসি, ওই যে একটা তোষামোদকারী যে কিছু ভবিষ্যৎবাণী সেটা সত্যি করার জন্য এটা একটা ধাপ হয়ে উঠবে। কোনটা? দ্য মার্ডার অফ দ্য কিং। এই ভাবনা থেকে কিন্তু তিনি সরে আসেননি, কে? লেডি ম্যাকবেথ। ইট হ্যাপেন্ড দ্যাট অ্যাট দিস টাইম কিং ডানক্যান came to visit Macbeth's castle along with his two sons Malcolm and Donald Ben, and numerous thanes and attendants to honor Macbeth for his triumph against the rebels. এবং সেই একই সময়ে দেখা যাচ্ছে কি গল্পের মধ্যে, ম্যাকবেথ ভিজিট করছে, এই ডানকান ভিজিট করছে কোথায়? ম্যাকবেথের ক্যাসেলে। ম্যাকবেথের ক্যাসেলটা কোথায় রয়েছে? ইনভারনেস, INVERNESS। কেন না, সেখানে এসে তিনি গ্রিট করবেন ম্যাকবেথকে, কারণ ম্যাকবেথ তার শত্রুদের বিরুদ্ধে জয়লাভ করেছেন। এবং তিনি কাদের সঙ্গে আসবেন? তার দুই ছেলে ম্যালকম এবং ডোনাল্ড বেনের সঙ্গে, এবং তার অন্যান্য অমাত্য এবং অন্যান্য কি আধিকারিকদের সঙ্গে, ঠিক আছে। অন্যান্য যারা অন্যান্য আধিকারিক রয়েছে সবার সঙ্গে তিনি এসে ম্যাকবেথের ক্যাসেল ইনভারনেসে এসে ম্যাকবেথকে সম্মানিত করবেন। ইনভারনেস, যেটা নাম বলেছি আমি, ইনভারনেস দ্য ক্যাসেল অফ ম্যাকবেথ, নামটা মনে রাখবে, ইনভারনেস দ্য ক্যাসেল অফ ম্যাকবেথ ওয়াজ প্লিজেন্টলি সিচুয়েটেড অন এ হিল অ্যান্ড দ্য এয়ার অ্যাবাউট ইট ওয়াজ সুইট অ্যান্ড হোলসাম। তো ইনভারনেস যেটা হচ্ছে ম্যাকবেথের একটা দুর্গ, সেটা একটা পাহাড়ের উপরে অবস্থিত, এবং সেখানে বাতাসটা কেমন? সুমিষ্ট বাতাস, অ্যান্ড হোলসাম, স্বাস্থ্যকর। দ্য নেস্টস দ্যাট দ্য সোয়ালোজ অ্যান্ড দ্য মার্টলেটস had built under all the jutting fridges and buttresses of the building. এবং সেখানে বিল্ডিংয়ের আনাচে কানাচে, ঠিক আছে, যত বাট্রেসেস বা কার্নিস রয়েছে, ঠিক আছে,
বা যত জাটিং বা অভিক্ষিপ্ত এদিক ওদিক ছড়ানো ফ্রিজেস রয়েছে, ছাদের কারুকার্য রয়েছে, সেখানে বাসা বেঁধেছে কারা? দুটো পাখির নাম এখানে বলেছে, সোয়ালো পাখি আর মার্টলেট পাখি। এই দুটোর নাম মনে রাখতে হবে, সোয়ালো অ্যান্ড মার্টলেট। দ্য কিং ওয়াজ এক্সট্রিমলি প্লিজড অ্যাজ হি এন্টার্ড দ্য প্যালেস, not only for its wonderful ambience but also due to the attention and respect of his hostess Lady Macbeth, who had developed the art of camouflaging her treacherous purposes with smiles and charming etiquette. তাহলে রাজা ডানকান তো খুব সহজ সরল মানুষ, তিনি কিন্তু এক্সট্রিমলি প্লিজড হয়েছেন, খুব তিনি হচ্ছে কি আনন্দ লাভ করেছেন, তিনি কিন্তু খুব নিজেকে আনন্দিত লাভ করিয়েছেন। কীভাবে না, তিনি এসছেন ম্যাকবেথের ক্যাসেলে ম্যাকবেথকে সম্মানিত করতে, এই যে ভাবনাটা, এটা তিনি মনে মনে গর্ব অনুভব করছেন, ঠিক আছে। এবং শুধুমাত্র প্যালেসের জন্য যে তিনি এক্সট্রিমলি প্লিজ তা নয়, প্যালেসের মধ্যে একটা ওয়ান্ডারফুল অ্যাম্বিয়েন্স রয়েছে, একটা পরিবেশ রয়েছে, খুব চমৎকার পরিবেশ, ঠিক আছে। এছাড়া সেখানে আর কি রয়েছে, ডিউ টু দ্য অ্যাটেনশান অ্যান্ড রেসপেক্ট অফ হিজ হোস্টেস, এবং সেখানে রয়েছে কার অ্যাটেনশান, তাকে অ্যাটেনশান দিচ্ছেন, কেয়ার করছেন, যত্ন করছেন এবং সম্মান দেখাচ্ছেন। যদি এগুলো সব ফেক, কে দেখাচ্ছেন? হিজ হোস্টেস, অতিথি আপ্যায়নকারিণী লেডি ম্যাকবেথ। লেডি ম্যাকবেথ কী করছেন? হি হ্যাড ডেভেলপ দ্য আর্ট অফ কামোফ্ল্যাগিং, তিনি একটা ছদ্মবেশ ধারণ করেছেন, মানে তিনি তার মনের যে সুপ্ত ইচ্ছা সেটাকে গোপন করে রেখেছেন। হার ট্রেচারাস পারপাসেস, তার যে আনফেথফুল পারপাসেস সেটাকে তিনি গোপন করে রেখেছেন উইথ স্মাইলস, হাসির মাধ্যমে, অ্যান্ড চার্মিং এটিকেট, একটা বেশ মনোমুগ্ধকারী শিষ্টাচারের মাধ্যমে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট দেখা যাক। টায়ার্ড অফ হিজ লং জার্নি দ্য কিং ওয়েন্ট আর্লি টু বেড। অনেক দূর তিনি জার্নি করে এসেছেন, কারণ তিনি তো এসছেন ফোরেস থেকে, FORRES, ফোরেস হচ্ছে তোমার ডানক্যানের প্যালেস যেখানে অবস্থিত, সেই জায়গার নাম। ফোরেস থেকে ইনভারনেস অনেক দূর, লং জার্নি, সেই জন্য রাজা ক্লান্ত, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছেন। ইট ওয়াজ দ্য মিডিল অফ দ্য নাইট, এটা ছিল মধ্যরাত। এবারে আসল ঘটনা শুরু নাকি। নাও ওভার হাফ দ্য ওয়ার্ল্ড নেচার সিমস ডেড, পৃথিবীর প্রায় অর্ধেক স্থানেই প্রকৃতি কিন্তু মনে হচ্ছে যেন মৃত। অ্যান্ড উইকেড ড্রিমস অ্যাবিউজ স্লিপিং মেন্স মাইন্ডস, এবং ঘুমন্ত লোকেদের মনে খারাপ খারাপ স্বপ্ন আসতে শুরু করেছে। অ্যান্ড নান বাট দ্য উলফ অর দ্য মার্ডারার ইজ আউট ফর হান্ট, এবং শিকারে কারা বেরিয়েছে? হয় নেকড়ে অথবা হত্যাকারী। দিস ওয়াজ দ্য টাইম হোয়েন লেডি ম্যাকবেথ woke up to plot the murder of the king, এটা হলো সেই টাইম যখন লেডি ম্যাকবেথ উঠে পড়েছে কি করতে? ম্যাকবেথকে দিয়ে ডানক্যানের হত্যা করাতে, বা কিং ডানকানের মার্ডার করতে পরিকল্পনায় নেমে পড়েছে লেডি ম্যাকবেথ। She would not have undertaken a deed so abhorrent to her sex, মানে তিনি তো নারী, তো তার নারী জীবনে এত জঘন্য, এত অ্যাভোরেন্ট কাজ তিনি কখনো করেননি। অ্যান্ড she was well aware of her husband's nature that was too full of the milk of human kindness to execute a contrived murder, এবং তিনি এটাও জানতেন যে তার হাজব্যান্ডের যে নেচার, তার স্বামীর যে প্রকৃতি, সেটা কি রয়েছে? ফুল অফ মিল্ক অফ কাইন্ডনেস, হিউম্যান কাইন্ডনেস, তার মধ্যে মানবিক একটা একটা কাইন্ডনেস রয়েছে, দয়ালুতা রয়েছে, উদারতা রয়েছে, যার ফলে ওই কন্ট্রিভড মার্ডার বা ওই যে পরিকল্পিত যে হত্যাকাণ্ড সেটা এক্সিকিউট করা সম্ভব নয়।
She knew that her husband was ambitious, but he was not prepared for the height of crime which commonly accompanies inordinate ambition. এবং তিনি এটাও জানতেন, ঠিক আছে, যে তার হাজব্যান্ডের মনে রয়েছে সুপ্ত বাসনা, তিনি খুবই অ্যাম্বিশাস, কিন্তু তিনি সেই ধরনের হাইট অফ ক্রাইমে পৌঁছানোর জন্য প্রিপেয়ার্ড নন। কোন ধরনের হাইট অফ ক্রাইম? না, যেখানে যোগদান করা উচিত কার? একটা ইনঅর্ডিনেট অ্যাম্বিশান, মানে একটা এক্সেসিভ অ্যাম্বিশান যেখানে কাজ করবে, ঠিক আছে, মানে এক্সেসিভ অ্যাম্বিশানের সঙ্গে তার যে ক্রাইম, ওই দুটো কিন্তু ম্যাচ করছে না। মনে আছে অ্যাম্বিশান, এক্সেসিভ অ্যাম্বিশান, কিন্তু ক্রাইম করার ক্ষেত্রে তার কিন্তু সুনির্দিষ্ট পরিকল্পনার অভাব, কারণ তার নেচারে রয়েছে মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস, মানবিক উদারতা তার মধ্যে রয়েছে, ঠিক আছে। তো ম্যাকবেথের একটা ভালো দিকের সন্ধান আমরা এখানে পেলাম। নেক্সট দেখো, সি হ্যাড ওন হিজ কনসেন্ট অ্যাবাউট দ্য মার্ডার বাট সি ডাউটেড হিজ রিজলিউশন। তিনি ম্যাকবেথের কাছ থেকে কনসেন্ট জোগাড় করেছেন, অনুমতি জোগাড় করেছেন যে ডানকানকে তারা মারবে, কিন্তু সি ডাউটেড হিজ রিজলিউশন, কিন্তু ম্যাকবেথের রিজলিউশন বা দৃঢ় সংকল্প এই মার্ডারের ব্যাপারে সে সম্পর্কে তিনি কিন্তু সন্দেহ প্রকাশ করছেন। সি ডাউটেড অ্যান্ড সি ফিয়ার্ড দ্যাট দ্য ন্যাচারাল টেন্ডারনেস অফ হিজ ডিসপোজিশন উড ডিফিট দ্য পারপাস, এবং তিনি ব্যাপারে ভয় পাচ্ছেন যে তার যে ন্যাচারাল টেন্ডারনেস রয়েছে অফ হিজ ডিসপোজিশন, মানে তার মধ্যে যে তার নেচারের মধ্যে যে একটা মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস রয়েছে, সেটা কি করবে, সেটা তাকে পরাজিত করবে ওই পারপাসটা, ওই পারপাস মানে কি, পারপাস অফ দ্য মার্ডার অফ ডানকান, সেটা করতে তাকে কি করবে, পরাজিত করবে তার ন্যাচারাল কাইন্ডনেস। সো আর্মড উইথ এ ড্যাগার সি অ্যাপ্রোচ দ্য কিংস চেম্বার, সুতরাং তিনি কী করলেন, লেডি ম্যাকবেথ নিজেই একটা ছুরি নিয়ে রাজা ডানকানের চেম্বারের দিকে এগিয়ে চললেন, যেখানে তিনি বিশ্রাম নিচ্ছিলেন। দেয়ার সি ফাউন্ড ডানকান ইন সাউন্ড স্লিপ, সেখানে গিয়ে তিনি কি দেখলেন, যে ডানকান গভীর নিদ্রায় আচ্ছন্ন, সাউন্ড স্লিপ। অ্যান্ড অ্যাজ সি ভিউড হিম আর্নেস্টলি, যখন তিনি খুব কাছ থেকে ডানকানকে দেখলেন, দেয়ার ওয়াজ সামথিং ইন হিজ ফেস হুইচ রিজেম্বলড হার ওন ফাদার, তার মুখটা দেখে, তার ওই যে নম্র বিনীত শান্ত মুখটি দেখে লেডি ম্যাকবেথের নিজের বাবার কথা মনে পড়ে গেল। দাস সি হ্যাড নট দ্য কারেজ টু প্রসিড ফার্দার, তারপর তিনি কি আর তাকে হত্যা করতে পারলেন না, আর হত্যা করার কাজে এগোতে পারলেন না, বুঝে গেল। নেক্সট, সি রিটার্নড টু কনফার উইথ হার হাজব্যান্ড, এবার তিনি ফিরে এলেন কি, তার হাজব্যান্ডের সঙ্গে কনফারেন্স করতে, মানে তার সঙ্গে সলা পরামর্শ করতে। হি থট দ্যাট দেয়ার ওয়ার স্ট্রং রিজনস এগেনস্ট দ্য মার্ডার। ডানক্যান কি চিন্তা করলেন, যে ম্যাকবেথ কি চিন্তা করলেন, যে ডানকানকে যে মারতে হবে, সেই মৃত্যু, সেই যে হত্যা, সেই হত্যার বিপক্ষে কিন্তু, মানে হত্যার বিরুদ্ধে কিন্তু অনেকগুলো যুক্তি রয়েছে, স্ট্রং রিজন রয়েছে। কি দেখো, রিজনগুলো দেখো। নাম্বার 1, ম্যাকবেথ ওয়াজ নট অনলি এ সাবজেক্ট বাট অলসো আ ক্লোজ রিলেটিভ টু ডানকান। ম্যাকবেথ কিন্তু কেবলমাত্র প্রজা নয় ডানকানের, তিনি ডানকানের একজন নিকট আত্মীয়ও বটে। নাম্বার 2, বিসাইডস হি হ্যাড বিন এ হোস্ট টু দ্য কিং, এছাড়াও তিনি ম্যাকবেথের অতিথি আপ্যায়নকারী, হোস্ট। সো হিজ ডিউটি উড বি টু প্রোটেক্ট দ্য কিং ফ্রম দ্য থ্রেট অফ দ্য মার্ডারার্স, নট টু বিয়ার দ্য ড্যাগার হিমসেলফ। সুতরাং তার কাজ হলো মার্ডারারদের থ্রেট থেকে রাজাকে রক্ষা করা, নিজে ছুরি নিয়ে এগিয়ে যাওয়া নয় রাজাকে হত্যা করতে। এছাড়াও তিনি কি ভাবলেন, নাম্বার 3, হি অলসো কনসিডার্ড হাউ জাস্ট অ্যান্ড মার্সিফুল
এ কিং দিস ডানকান হ্যাড বিন। এই রাজা হিসাবে ডানকান কিন্তু খুবই কি জাস্ট, ন্যায়াধীশ, ন্যায়পরায়ণ এবং মার্সিফুল, ক্ষমা প্রদানকারী অ্যান্ড মানে যেখানে মার্সিফুলকে আরেকটা আমরা বলতে পারি বেনিভলেন্ট, হিতৈষীও বলতে পারি, প্রজা হিতৈষী। হাউ ক্লিয়ার অফ অফেন্স অফ হিজ সাবজেক্টস, মানে তিনি তার প্রজাদের প্রতি নিরপরাধ, বেকসুর, প্রজাদের প্রতি তিনি কখনো কোনো কি অন্যায় করেননি। বোঝা গেল? হাউ লাভিং টু ইজ নোবিলিটি, এবং তার যে হাউ লাভিং টু কোথায় গেল, হাউ লাভিং টু হিজ নোবিলিটি দ্যাট হিজ সাবজেক্টস আর ডাউটলি বাউন্ড টু অ্যাভেঞ্জ হিজ ডেথ, এবং তিনি তার নোবিলিটি বা মহত্বের দিক থেকে এতই লাভিং বা টেন্ডার ছিলেন, এতই বিনয়ী ছিলেন তার মহত্বর দিক থেকে বা নোবিলিটির দিক থেকে, যে হিজ সাবজেক্টস আর ডাউটলি বাউন্ড টু অ্যাভেঞ্জ হিজ ডেথ, যে তার প্রজারা ঐক্যবদ্ধ হয়ে উঠবে কি টু অ্যাভেঞ্জ হিজ ডেথ, তার মৃত্যুর অ্যাভেঞ্জ করতে বা প্রতিশোধ নিতে। মানে এতটাই তিনি মহৎ ছিলেন যে তিনি মারা গেলে তার প্রজারা প্রতিশোধ নেওয়ার জন্য 100% এগিয়ে আসবে। বোঝা গেল? মোর ওভার, আরও একটা পয়েন্ট, এটা কত নম্বর পয়েন্ট হবে? নাম্বার 4, তাই তো, 4 আর 5, যে মোর ওভার by the favors of the king, Macbeth stood high in the opinion of all sorts of men, যে এই রাজার আনুকূল্যে বা ফেভারে ম্যাকবেথ কিন্তু সমাজের সব রকমের মানুষের কাছে একটা কি সুউচ্চ পর্যায়ে অধিষ্ঠান করছেন। অ্যান্ড হাউ উড দোজ অনার্স বি স্টেইনড বাই দ্য রিপুটেশন অফ সো ফাউল এ মার্ডার, কীভাবে তিনি তার এই সম্মান করাপ্ট করতে পারেন, স্টেইন বলতে করাপ্টেড, সম্মানটাকে ক্ষুণ্ণ করতে পারেন, বাই দ্য রিপুটেশান অফ সো ফাউল এ মার্ডার, বাই দ্য রিপুটেশান বলতে এখানে কুখ্যাতি, সুখ্যাতি নয়, ঠিক আছে, সো ফাউল, সো ইনগ্লোরিয়াস মার্ডার, এতটা লজ্জাকর একটা হত্যা, এটা দিয়ে কিভাবে তিনি কুখ্যাতি অর্জন করতে পারেন, তার সমস্ত সম্মানকে খুইয়ে, সে ব্যাপারে ম্যাকবেথ ভাবনা চিন্তা করলেন। বোঝা গেল? In these conflicts of the mind, Lady Macbeth found that her husband had resolved to proceed no further. এবং মানসিক এই সমস্ত কনফ্লিক্ট বা দ্বন্দ্ব নিয়ে যখন ম্যাকবেথ এই সমস্ত ভাবছেন বা বলছেন, লেডি ম্যাকবেথ দেখতে পেলেন কি যে তার হাজব্যান্ড কিন্তু আর এক পাও এগাবেন না এই মার্ডারের ক্ষেত্রে। বাট সি ওয়াজ এ ওম্যান নট ইজিলি সেকেন্ড ফ্রম হিজ পারপাস, কিন্তু তিনি তো সেই মহিলা নন যিনি তার ইভিল পারপাস থেকে সরে আসবেন, সেরকম মহিলা তো তিনি নন, কিন্তু এগিয়ে যাবেন। সি বিগ্যান টু পোর ইন অ্যাট হিজ ইয়ার্স ওয়ার্ডস tinged with a velour of her tongue, infusing a portion of her own spirit into his mind, assigning reason upon reason why he should not shrink from the resolution he had earlier undertaken, and how the action of one short night would give to all their nights and days to come sovereign power and royalty. তখন তিনি কি করলেন? এই জন্য লেডি ম্যাকবেথকে বলা হয় কি ফোর্থ উইচ, ঠিক আছে? তাহলে লেডি ম্যাকবেথ কি করলেন? কুমন্ত্রণা দিতে লাগলেন, কুমন্ত্রণা যেটাকে বলা হয়, তার কানে বিষ ঢালতে লাগলেন, ঠিক আছে, উইথ ভেলোর অফ হার টাং, এবং তিনি তার নিজের যে ওন স্পিরিট সেটা ম্যাকবেথের উপরে অ্যাট্রিবিউট করতে শুরু করলেন, এবং
তাকে জিজ্ঞাসা করলেন যে তিনি যেটা ধারণা করেছিলেন মনে মনে সেই ব্যাপারটা থেকে তিনি তার সেই রিজলিউশন বা দৃঢ় সংকল্প থেকে তিনি কেন এখন সরে আসতে চাইছেন এবং তিনি কেন মার্ডারটা করতে চাইছেন না। কারণ এই একটা ছোট্ট রাত্রির একটা ছোট্ট কাজ বলতে ওই যে রাজার মৃত্যুর কথা বলা হচ্ছে, সেটা তো তাদের সারা জীবনে সারা দিন সারা রাত্রি তাদেরকে একটা সোভিয়েন সার্বভৌম একটা পাওয়ারের মধ্যে নিয়ে আসবে, একটা রয়্যালটির মধ্যে নিয়ে আসবে, কি রাজমর্যাদার মধ্যে নিয়ে আসবে, সার্বভৌম ক্ষমতার মধ্যে নিয়ে আসবে। কেন ম্যাকবেথ ওটা করছে না? সি ইভেন অ্যাকিউজড হিম অফ কাওয়ার্ডিস। হ্যাঁ, কি বলল? তাকে অ্যাকিউজ করলো, তাকে কাওয়ার্ড বলে দিল যে তুমি তো একটা কাওয়ার্ড, একটা কাপুরুষ, হ্যাঁ, তুমি এটা পাচ্ছ না। সো সি ইভেন অ্যাকিউজড হিম অফ কাওয়ার্ডিস অ্যান্ড ফিকলনেস। হ্যাঁ, মানে পরিবর্তনশীলতা, যে বারবার মন চেঞ্জ করছে, একটা আইডিয়াতে অটল থাকতে পারছে না। কীরকম ছেলে, কীরকম পুরুষ মানুষ। সো সি ইভেন অ্যাকিউজড হিম অফ কাওয়ার্ডিস অ্যান্ড ফিকলনেস ফর রিভার্টিং টু হিজ ডিসিশান। তার যে ডিসিশান থেকে বারবার সরে আসছে, বারবার রিভার্ট করছে, ঠিক আছে, বারবার রিটার্ন করছে, সেই জন্য তাকে দোষ দিতে লাগলেন। সি অলসো টোল্ড হিম হাউ প্র্যাকটিকেবল ইট উড বি টু লে দ্য গিল্ট অফ দ্য ডিড অন দ্য ড্রাঙ্কেন গ্রুমস হু আর স্লিপিং আউটসাইড দ্য কিংস চেম্বার। তিনি এটাও বললেন যে এটা হচ্ছে প্র্যাকটিকেবল হবে, এটা একটা কার্যকর একটা বেশ পদ্ধতি হয়ে উঠবে যদি আমরা কি করি, ওই গিল্ট বা দোষটাকে আমরা চাপিয়ে দিই, লে করি বা পুট করি কার উপরে? ওই ড্রাঙ্কেন গ্রুমস বলতে সহিস, ঘোড় সোয়ার, ঠিক আছে, ঘোড় চালক যারা রাজার ঘোড়া চালাতেন, যারা রাজার ঘোড় সোয়ার, সেই ড্রাঙ্কেন গ্রুমসদের উপর যদি আমরা ওই মার্ডারের ব্যাপারটা চাপিয়ে দিই, যারা হচ্ছে রাজার চেম্বারের বাইরে ঘুমোচ্ছে, রাজাকে পাহারা দিচ্ছে, তাহলে কিন্তু ব্যাপারটা একটা কার্যকরী একটা ব্যাপার হয়ে দাঁড়াবে, এটাও বললেন ম্যাকবেথকে। সো ম্যাকবেথ টুক দ্য ড্যাগার ইন হিজ হ্যান্ড অ্যান্ড softly stole in the dark to the room where Duncan slept. ম্যাকবেথ কী করলো? হাতে ছুরিটা নিয়ে বাধ্য শিশুর মতো তার বউয়ের কথা শুনে কী করলো? ধীরে ধীরে পা টিপে টিপে অন্ধকারে ডানকানের কক্ষে প্রবেশ করলো, যেখানে ডানক্যান ঘুমাচ্ছে। অ্যাজ হি অ্যাডভান্স টুয়ার্ডস দ্য বেড চেম্বার হি ভিজুয়ালাইজড অ্যানাদার ড্যাগার hanging in the air with the handle pointed towards him, and there were drops of blood on the tip and the blade of the dagger. যখন সেই চেম্বারের দিকে ম্যাকবেথ অগ্রসর হয়েছে, প্রসিড করছে, কি দেখতে পেল? তার মনশ্চক্ষুতে দেখতে পেল একটা অন্য আরেকটা ছুরি, যেটা হাওয়াতে ভাসছে, যার হ্যান্ডেলটা, ছুরির যে হাতলটা তার দিকে ঘোরানো, এবং ছুরির ডগায়, ছুরির ব্লেডে কি রক্তের দাগ। এটা তোমরা পাবে অ্যাক্ট 2 সিন 1-এ। এটাকে বলা হচ্ছে প্রোগ্রেসিভ হ্যালুসিনেশান। এই ব্যাপারটাকে একটু পড়ে শোনালে বুঝতে পারবে। ম্যাকবেথ বলছে, দেখো, ইজ দিস আ ড্যাগার হুইচ আই সি বিফোর মি, দ্য হ্যান্ডেল টুয়ার্ড মাই হ্যান্ড, কাম লেট মি ক্লাচ দি, আই হ্যাভ দি নট অ্যান্ড ইয়েট আই সি দি স্টিল, আর্ট দাউ নট ফ্যাটাল ভিশন, সেন্সিবল to feeling as to sight, or art thou but a dagger of the mind, a false creation proceeding from the heat oppressed brain? বোঝা গেল? এটা তাহলে একটা প্রোগ্রেসিভ হ্যালুসিনেশন। বোঝাতে পারলাম? ম্যাকবেথ ট্রাইড টু গ্র্যাস্প দ্য ড্যাগার বাট ইট ফেডেড ইনটু দ্য এয়ার। ম্যাকবেথ সেই ছুরিটাকে ধরতে চেষ্টা করলো, কিন্তু সেটা বাতাসে অদৃশ্য হয়ে গেল। টু হিজ রিয়ালাইজেশন it was only a mere phantasm created from his hot and oppressed brain for the business he had in hand. তাহলে ম্যাকবেথ কি বুঝতে পারলো? যে ছুরিটা আসল ছুরি নয়, এটা কেবলমাত্র একটা ফ্যান্টাজম, অপচ্ছায়া, যেটা সৃষ্টি হয়েছে তার উত্তপ্ত, উপদ্রুত ব্রেন থেকে,
ফর দ্য বিজনেস হ্যাড ইন হ্যান্ড। ঠিক আছে, যখন তার হাতে রয়েছে সেই বিজনেসটা কি? দ্য মার্ডার অফ ডানক্যান। বোঝা গেল? তাহলে এখানে নেক্সট স্ট্যাঞ্জা কি বলেছে, নেক্সট প্যারাগ্রাফ কি বলেছে দেখো। ওভারকামিং দিস ফিয়ার ম্যাকবেথ এন্টার ডানক্যানস রুম অ্যান্ড স্লিউ দ্য হাফলেস কিং। ওই সমস্ত ভয়কে দূর করে ম্যাকবেথ ডানক্যানের কক্ষে প্রবেশ করলেন এবং স্লিউ দ্য কিং, হাফলেস কিং। ঠিক আছে, সেই কি হাফলেস বলতে হেল্পলেস কিং মানে অসহায় রাজাকে তিনি হত্যা করলেন। কিভাবে? উইথ ওয়ান স্ট্রোক অফ দ্য ড্যাগার, তার ছুরির এক ঘায়ে। জাস্ট অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু লিভ দ্য রুম, যখন তিনি রুম থেকে বেরোতে উদ্যত হচ্ছেন, ওয়ান অফ দ্য গ্রুমস হু ওয়াজ স্লিপিং অ্যাডজাসেন্ট টু দ্য চেম্বার, ওই চেম্বারের পাশে ওই ঘোড়সওয়ারদের বা সহিসদের একজন যারা ঘুমাচ্ছিল তাদের একজন কী করলো? লাফড ইন হিজ স্লিপ, ঘুমের মধ্যে হেসে উঠলো। অ্যান্ড হি ক্রাইড, এবং চেঁচিয়ে উঠল, মার্ডার, ফর হুইচ বোথ দ্য গ্রুমস ও কাপ, এবং মার্ডার বলে চেঁচিয়ে উঠল যাতে ওই দুই সহিসই ঘুম থেকে উঠে পড়লো। অ্যান্ড বাট দেন ওয়ান অফ দেম সেড, গড ব্লেস আস, ভগবান আমাদের কি মঙ্গল করুন। অ্যান্ড দ্য আদার রেসপন্ডেড, অ্যামেন, আরেকজন বলল কি? তবে তাই হোক, তবে তাই হোক। সো ইট বি, অ্যামেন মিন্স কি? সো ইট বি, তথাস্তু। অ্যান্ড ওয়েন্ট অফ টু স্লিপ, এবং আবার ঘুমাতে গেল। আর ম্যাকবেথ অলসো ট্রাইড টু সে অ্যামেন, ম্যাকবেথও অ্যামেন বলতে গেল, বাট দ্য ওয়ার্ড সিম টু বি স্টাক ইন হিজ থ্রোট অ্যান্ড হি কুড নট আটার ইট, কিন্তু তার গলার মধ্যে অ্যামেন কথাটা আটকে গেল। ঠিক আছে, সে আর সেটা বলতে পারলো না। যেমন আমরা রাইডার্স টু দ্য সিতে দেখেছি, তোমরা পাবে ক্লাস 12-এর 3rd সেমিস্টারে পাবে রাইডার্স টু দ্য সি, যে মরিয়া যখন বাটলেকে দেখে বাটলেকে কেকটা দিতে যাবে, বাটলে তখন বলবে যে গড ব্লেস ইউ, মরিয়া আর অ্যামেন বলতে পারবে না, কারণ বাটলের পেছনে যে রেড মেয়ারে দেখতে পাবে একটা অশুভ আত্মা, কার? মাইকেলের, তার ফলে সে অ্যামেন বলতে পারবে না। তো এখানে ম্যাকবেথের ক্ষেত্রে আমরা দেখব কি বলবে, লিসেনিং দিয়ার ফিয়ার। এখানে বলছি দেখো ম্যাকবেথ, এই যে ওয়ান ক্রাইড গড ব্লেস আস, এটা অ্যাক্ট 2 সিন 2-তে আমরা পাবো, অ্যাক্ট 2 সিন 2 ডানকানস মার্ডারে পাবো। ম্যাকবেথ বলছেন, ওয়ান ক্রাইড গড ব্লেস আস অ্যান্ড অ্যামেন দ্য আদার, অ্যাজ দে হ্যাড সিন মি উইথ দিজ হ্যাংম্যানস হ্যান্ডস। হ্যাংম্যানস হ্যান্ডস বলতে কি? ওই রক্ত ধৌত হাতের কথা বলছে, হত্যাকারীর যে হাত। লিসনিং টু দিয়ার ফিয়ার আই কুড নট সে অ্যামেন হোয়েন দে ডিড সে গড ব্লেস আস। তখন লেডি ম্যাকবেথ বলছে, কনসিডার ইট নট সো ডিপলি। ম্যাকবেথ বলছে, বাট হোয়ার ফোর কুড নট আই প্রোনাউন্স অ্যামেন? আই হ্যাড মোস্ট নিড অফ ব্লেসিং অ্যান্ড অ্যামেন স্টাক ইন মাই থ্রোট। দেখো, যদি তুমি পাপ করো না, পাপীর মুখ থেকে কখনো ভগবানের নাম উচ্চারিত হয় না। তো এই ক্ষেত্রে তাই হলো। ওকে, যাই হোক, তাহলে কি বলছে, ম্যাকবেথ অলসো ট্রাইড টু সে অ্যামেন বাট দ্য ওয়ার্ড সিমড টু বি স্টাক ইন হিজ থ্রোট অ্যান্ড হি কুড নট আটার ইট। হি ফেল্ট দ্যাট হি হার্ড এ ভয়েস হুইচ সেড, স্লিপ নো মোর ম্যাকবেথ, মার্ডার স্লিপ, দ্য ইনোসেন্ট স্লিপ দ্যাট nourishes life. Glamis has murdered sleep, and therefore Cawdor shall sleep no more, Macbeth shall sleep no more. এটাও পাবে অ্যাক্ট 2 সিন 2। ওকে, নেক্সট, Macbeth thus returned to his wife, who by now started to think that he had failed in his objective.
তো ম্যাকবেথ যখন ফিরে এলো তার স্ত্রীর কাছে, তার স্ত্রী কিন্তু ভাবতে চেষ্টা করলো যে তার স্বামী হয়তো তার অবজেক্টিভ, তার লক্ষ্য পূরণ করতে, তার এম পূরণ করতে ব্যর্থ হয়েছেন। হি কেম ইন সাচ ডিস্ট্র্যাক্টেড এ স্টেট দ্যাট সি রিপ্রোচড ফর হিজ want of resoluteness and sent him to wash his hands of the blood that stained them. তাহলে ম্যাকবেথ একটা কনফিউজ স্টেট, একটা বিভ্রান্তিকর অবস্থায় তার কাছে এলো, লেডি ম্যাকবেথের কাছে, এবং লেডি ম্যাকবেথ তাকে ব্লেম করতে লাগলো, রিপ্রোচ করতে লাগলো। কেন? ফর হিজ ল্যাক অফ রিজলিউটনেস, তার মধ্যে যে দৃঢ়তা নেই, একাগ্রতা নেই, তার মধ্যে দৃঢ় সংকল্পতা নেই তার জন্য। এবং তাকে কি বলল যে ওইটা তো হাতে অল্প রক্ত, যাও তাড়াতাড়ি ধুয়ে এসো। এবার ওই রক্ত নিয়ে অনেক কারবার হবে। লেডি ম্যাকবেথকে একসময় দেখা যাবে প্রতিদিন হাত ঘষছে, হ্যাঁ, যা 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 চলে যা হাত থেকে রক্তের ফোঁটা, ঠিক আছে। কিন্তু এইভাবেই ভাবতে ভাবতে লেডি ম্যাকবেথ কিন্তু একসময় পাগল হয়ে আত্মহত্যা করবে, আমরা পরে শেষের দিকে পাবো সেটা। মেন হোয়াইল she took the dagger to stain the cheeks of the grooms with blood in order to make it seem their guilt. ইতিমধ্যে লেডি ম্যাকবেথ কী করেছে, সেই রক্তাক্ত ছোঁয়াটা নিয়ে চলে গেছে আবার ম্যাকবেথের কামরার বাইরে, যেখানে সেই কি ড্রাঙ্কেন গ্রুমসরা রয়েছে, তাদের গায়ে রক্তর দাগ লাগিয়ে দিতে, যাতে করে তাদেরকে দোষী সাব্যস্ত করা যায়। বোঝা গেল? হ্যাঁ, হয়ে যাবে। ডে ব্রোক, এবারে দিনের আলো প্রস্ফুটিত হয়েছে, সকালবেলা হয়েছে। আচ্ছা, মাঝখানে তোমাদের একটা সিন এখানে তোমরা মিস করে যাচ্ছ, যেটা মেন টেক্সটে আছে, পটার সিন। খুব ইম্পর্টেন্ট সিন এটা নাটকের, অ্যাক্ট 2 সিন 3 পটার সিন। পরবর্তীকালে তোমরা পাবে ওটা। যাই হোক, ডে ব্রোক অ্যান্ড with the discovery of the murder, and though Macbeth and his wife showed their utmost grief and the evidence of murder was sufficiently strong against the grooms, yet the entire suspicion fell on Macbeth. দিনের আলোতে যখন মার্ডারটা প্রকাশিত হলো, ঠিক আছে, তখন কিন্তু ম্যাকবেথ এবং তার স্ত্রী যদিও কি দেখালো যে তারা হচ্ছে এক্সট্রিমলি, তাদের মধ্যে গ্রিপ রয়েছে, একটা ভয় রয়েছে, একটা বিষাদ রয়েছে, ঠিক আছে, একটা আশঙ্কা রয়েছে, ঠিক আছে, এবং মার্ডারের সমস্ত এভিডেন্স কারা দেখাচ্ছে? গ্রুমসরা দেখাচ্ছে। গ্রুমসের গায়ে কি রক্ত লেগে আছে, কিন্তু তবুও এন্টায়ার সাসপেনশান কিন্তু ম্যাকবেথের উপরে পড়লো। সাসপেক্ট কারা করলো? আমরা দেখতে পাবো এক জায়গায় ম্যাকডাফ কিন্তু অনেকটা আঁচ করতে পেরেছে, আমরা পরে সেটা যাব। ডানকানস 2 সন্স, এবং হ্যাঁ, ডানকানের 2 ছেলে ম্যালকম ডোনাল্ডবেন, তারাও কিন্তু খানিকটা হয়তো আঁচ করতে পেরেছিল। সো ডানকানস 2 সন্স ফ্লেড ইমিডিয়েটলি, তারা তাড়াতাড়ি চলে গেল সেখান থেকে। তারা জানে যে তাদের বাবা মারা গেছে, মানে এরপরে নেক্সট টার্গেট তারা, কারণ কেউ না কেউ সিংহাসন হাতাতে চাইছে এবং তারা কোনো উত্তরাধিকারকে বেঁচে থাকতে দিবে না। তারা কিন্তু এর পরের স্টেপ হিসাবে মার্ডার করবে ডানকানের পরে ম্যালকম এবং ডোনাল্ডবেনকে। তারা কি করলো না, ম্যালকম দ্য এল্ডেস্ট, বড় ভাই ম্যালকম, শর্ট ফর রিফিউজ ইন দ্য ইংলিশ কোর্ট, ইংল্যান্ডের দিকে চলে গেল, ইংল্যান্ডে আশ্রয় নিতে। হোয়াইল ডোনাল্ডবেন দ্য ইয়ংগেস্ট সন ফ্লেড টু আয়ারল্যান্ড, ডোনাল্ডবেন চলে গেল, ছোট ছেলে ডোনাল্ডবেন চলে গেল আয়ারল্যান্ডে। With the death of the king, the throne being vacated and the sons being unavailable, Macbeth was the next claimant, was crowned the king of Scotland. সিংহাসন খালি, রাজা মারা গেছে, রাজার 2 ছেলে সেখানে উপস্থিত নেই, আনঅ্যাভেলেবল। তাহলে নেক্সট ক্লেমারকে ম্যাকবেথ, নিকটাত্মীয়, অতএব ম্যাকবেথকে রাজা করা হোক। ম্যাকবেথ হয়ে গেলেন রাজা। তাহলে তার ফলে কি হলো? দাস দ্য প্রেডিকশান অফ দ্য উইয়ার্ড সিস্টার্স ওয়াজ লিটারেলি অ্যাকম্প্যানিশড। তাহলে ভার্বালি উইয়ার্ড সিস্টাররা যা যা বলেছিল সেগুলো কি সম্পূর্ণরূপে চরিতার্থ হয়ে গেল।
বুঝাতে পারলাম? ম্যাকবেথ অ্যান্ড হিজ কুইন, নাও হু ইজ দ্য কুইন? কুইন ইজ লেডি ম্যাকবেথ. Macbeth and his queen could not forget the prophecy of the weird sisters that though Macbeth would be the king, the children of Banquo and not of Macbeth would be the kings after him. ম্যাকবেথ এবং তার স্ত্রী তারা কিন্তু রাজা রানী হওয়ার পরও সেই ডাইনিদের ভবিষ্যৎবাণী ভুলতে পারেনি। কারণ তারা কি জেনেছিল? ম্যাকবেথ রাজা হবে নামমাত্র, কিন্তু ব্যাঙ্কোর যে সন্তান সন্ততিরা তারাই কিন্তু স্কটল্যান্ডের ভবিষ্যৎ রাজা হবে। দ্য থট দ্যাট দে হ্যাড ডিফাইলড দেয়ার হ্যান্ডস উইথ ব্লাড বাই কমিটিং রেজিসাইড, রেজিসাইড মানে হচ্ছে রাজ হত্যা, বাই কমিটিং রেজিসাইড অনলি টু প্লেস দ্য পোস্টারিটি, পোস্টারিটি মানে হচ্ছে প্রজেনি বংশধর অফ ব্যাঙ্কো আপন দ্য থ্রোন হ্যাড র্যাঙ্কেলড উইদিন দেম, মানে হ্যাড কজড অ্যানোয়েন্স উইদিন দেম। তাহলে এই ব্যাপারটা যে তারা তাদের হাত রক্তাক্ত করলো শুধু কিনা ব্যাঙ্কোর বংশধরদের সিংহাসনে বসানোর জন্য, এই ব্যাপারটা তাদেরকে কি করলো? র্যাঙ্কেল করলো, তাদের মধ্যে একটা অ্যানোয়েন্স, একটা বিরক্তির সূত্রপাত ঘটালো। সো ম্যাকবেথ ডিসাইডেড টু কিল ব্যাঙ্কো অ্যান্ড হিজ সন ফ্লিয়েন্স টু নালিফাই মিন্স কি? নাকচ করে দেওয়া। কোন জিনিসটা? টু নালিফাই দ্য প্রেডিকশান অফ দ্য উইয়ার্ড সিস্টার্স। ম্যাকবেথ মনস্থির করলো যে এবারে ব্যাঙ্কো এবং তার ছেলে ফ্লিয়েন্সকে মেরে ফেলতে হবে, যাতে করে ডাইনিদের যে ভবিষ্যৎবাণী সেটা নাকচ করে ফেলা যায়। টু সোলেমনাইজ দ্য কিংশিপ, টু সোলেমনাইজ মানে ফর দিস পারপাস, ঠিক আছে, ফর দিস পারপাস অফ কিংশিপ দে অ্যারেঞ্জড। টু সোলেমনাইজ, কোথায় গেল লাইনটা? হ্যাঁ, টু সোলেমনাইজ দ্য কিংশিপ এ ব্যাঙ্কুয়েট ওয়াজ অ্যারেঞ্জড, টু সেলিব্রেট দিয়ার কিংশিপ। ওকে, তারা যে নতুন রাজারানী হয়েছে সে ব্যাপারটাকে সেলিব্রেট করার জন্য তারা কি করলো? একটা ব্যাঙ্কুয়েটের আয়োজন করলো, একটা ভোজন সভার আয়োজন করলো। এই নাটকে কিন্তু ভোজন সভা খুব গুরুত্বপূর্ণ। যতবারই ভোজন হয়েছে কেউ না কেউ, কারো না কারোর হত্যা হয়েছে। বোঝা গেল? টু সোলেমনাইজ দ্য কিংশিপ এ ব্যাঙ্কুয়েট ওয়াজ অ্যারেঞ্জড, অল দ্য চিফ থেন্স অ্যালং উইথ ব্যাঙ্কো অ্যান্ড ফ্লিয়েন্স ওয়ার ইনভাইটেড। ব্যাঙ্কো এবং ফ্লিয়েন্সের সঙ্গে অন্যান্য অমাত্যদেরও আহ্বান জানানো হলো সেই ব্যাঙ্কুয়েটে। ম্যাকবেথ অ্যাপয়েন্টেড সাম হায়ার্ড অ্যাসেসিনস অ্যান্ড বিসেড দেম অন দ্য ওয়ে ব্যাঙ্কো অ্যান্ড হিজ সন ওয়ার সাপোজ টু পাস। ম্যাকবেথ কী করলো? কিছু গুপ্ত হত্যাকারীকে ভাড়া করলো এবং তাদেরকে সেই স্থানে নিয়োগ করলো যেই রাস্তা দিয়ে ব্যাঙ্কো এবং তার ছেলে আসতে পারে। দ্য অ্যাসেসিনস পাউন্সড আপন দেম অ্যান্ড কিল্ড ব্যাঙ্কো বাট ফ্লিয়েন্স ম্যানেজ টু এসকেপ। কিন্তু অ্যাসেসিনরা শেষ পর্যন্ত ব্যাঙ্কোকে যদিও হত্যা করতে পারলো, ফ্লিয়েন্স কিন্তু তাদের হাত থেকে বেঁচে পালিয়ে গেল। পরবর্তীকালে ফ্লিয়েন্সের বংশধর কিন্তু স্টুয়ার্ট ডাইনেস্টির অন্তর্গত যে রাজারা ছিলেন তারাই, যারা স্কটল্যান্ডের সিংহাসন শাসন করবে কয়েক প্রজন্ম ধরে। Meanwhile, Macbeth and his wife played the role of perfect hosts with affable and graceful manners that conciliated everyone present in the banquet. ইতিমধ্যে ম্যাকবেথ এবং তার স্ত্রী কিন্তু পারফেক্ট হোস্টের কাজ করছে, উইথ অ্যাফেবল মানে জেনিয়াল মানে মিশুকে, অ্যান্ড গ্রেসফুল একটা মাধুর্যপূর্ণ ম্যানার্সে,
দ্যাট কনসিলেটেড, যেটা স্যাটিসফাই করেছিল কাদেরকে? এভরিওয়ান প্রেজেন্ট ইন দ্য ব্যাঙ্কুয়েট, যারাই ওই ভোজন সভায় অংশগ্রহণ করেছিলেন। ম্যাকবেথ ডিসকোর্সড ফ্রিলি উইথ দ্য থেন্স অ্যান্ড নোবেলস অ্যান্ড রিগ্রেটেড দ্য অ্যাবসেন্স অফ হিজ ডিয়ার ফ্রেন্ড ব্যাঙ্কো। ঠিক আছে, তাহলে 1 মিনিট, ইয়েস, হুম, ইয়েস। তাহলে যেটা হলো, এইভাবে যখন চলছে কি করলো? ম্যাকবেথ ডিসকোর্স ফ্রিলি উইথ দ্য থেন্স অ্যান্ড নোবেলমেন অ্যান্ড রিগ্রেটেড দ্য অ্যাবসেন্স অফ হিজ ডিয়ারেস্ট ফ্রেন্ড ব্যাঙ্কো। ম্যাকবেথ কী করলো? তার থেন্সদের সঙ্গে, নোবেলম্যানদের সঙ্গে বেশ ভালোভাবে গল্প করতে লাগলো এবং কি এমন ভাব দেখালো সে যেন রিগ্রেট করছে, অনুশোচনা করছে তার সবথেকে প্রিয় বন্ধু ব্যাঙ্কোর অনুপস্থিতি। বোঝাতে পারলাম? No sooner did he lament for his friend whom he was missing in the banquet than Macbeth saw the ghost of Banquo occupying the seat reserved for him. যখনই তিনি তার প্রিয় বন্ধু ব্যাঙ্কোকে নিয়ে বিলাপ করছিলেন যাতে যে ব্যাঙ্কো ওই ভোজন সভায় উপস্থিত নেই, তখনই ম্যাকবেথ কি দেখতে পেলেন? যে ব্যাঙ্কোর যে প্রেতাত্মা, সেটা হচ্ছে ওই ব্যাঙ্কোর জন্য নির্দিষ্ট রাখা যে সিট, যে আসন, সেখানে বসে রয়েছে। অ্যাট দিস হরিবল সাইট হিজ চিক্স বিকেম হোয়াইট উইথ ফিয়ার অ্যান্ড হি স্টুড কোয়াইট আনম্যানার্ড অ্যান্ড আননার্ভড উইথ হিজ আইজ ফিক্সড আপন দ্য ঘোস্ট। এবং সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে, ঠিক আছে, তার গালগুলো ভয়ে সাদা হয়ে গেছে, মুখ ভয়ে সাদা হয়ে গেছে এবং তাকে দেখাচ্ছে কি আনম্যানার্ড, কোনো ম্যানারের তোয়াক্কা তিনি করেননি। আননার্ভড উইথ হিজ আইজ ফিক্সড আপন দ্য ঘোস্ট, এবং তিনি একটা আননার্ভড হয়ে গেলেন, ঠিক আছে, তার চোখগুলো ঘোস্টের দিকে ফিক্সড করে কি বললেন? হুইচ অফ ইউ হ্যাভ ডান দিস? দাউ ক্যান সে আই ডিড ইট, নেভার শেক দাই গোরি লক্স অ্যাট মি। ইয়া অ্যান্ড এ বোল্ড ওয়ান, দ্যাট ডার্ক লুক অন দ্যাট হুইচ মাইট অ্যাপল দ্য ডেভিল। আবার বলছেন কখনো কখনো, ইফ কার্নেল হাউসেস অ্যান্ড আওয়ার গ্রেভস মাস্ট সেন্ড দোজ দ্যাট উই বিউরি ব্যাক। ঠিক আছে, তো এরকম যখন বললেন তিনি, হিজ কুইন অ্যান্ড অল আদার নোবেলস স নাথিং, তার রানী মানে লেডি ম্যাকবেথ এবং অন্যান্য যে নোবেল পার্সনরা রয়েছে তারা তো কিছু দেখতে পাচ্ছে না, শুধু ব্যাঙ্কোকে একা দেখতে পাচ্ছেন ম্যাকবেথ। বাট পারসিভড হিম গেজিং আপন অ্যান এমটি চেয়ার, কিন্তু বাকিরা কি দেখছেন? যে ম্যাকবেথ একটা ফাঁকা চেয়ারের দিকে তাকিয়ে রয়েছে এক দৃষ্টে। দে টুক ইট টু বি এ ফিট অফ ডিস্ট্র্যাকশান, তারা এটাকে মনে করছে কোনো একটা ম্যাকবেথের হয়তো গোপন কোনো একটা ডিস্ট্র্যাকশানের ফিট হয়েছে, ঠিক আছে, একটা উন্মত্ততা, একটা রোগ চলে এসছে, হয়তো গোপন কোনো একটা রোগ ছিল সেটা আবার ফিরে এসছে। অ্যান্ড লেডি ম্যাকবেথ ইভেন রিপ্রোচড হিম, লেডি ম্যাকবেথও কী করলো? ম্যাকবেথকে একটু
রিবিউক করে দিল, বকে দিল, অ্যান্ড টোল্ড হিম দ্যাট ইট ওয়াজ দ্য সেম ফ্যান্সি হুইচ মেড হিম সি দ্য ড্যাগার ইন দ্য এয়ার হোয়েন হি ওয়াজ অ্যাবাউট টু মার্ডার ডানক্যান। এবং লেডি ম্যাক বললো এটা সেই একই ধরনের জিনিস। কি ও বলছে কখনো কখনো নাকি সে ড্যাগার দেখতে পাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা জিনিস লেডি ম্যাকবেথ বলছে কি, ও প্রপার স্টাফ, দিস ইজ দ্য ভেরি পেন্টিং অফ ইউর ফিয়ার, দিস ইজ দ্য এয়ার ড্রন ড্যাগার হুইচ ইউ সেড লেড ইউ টু ডানক্যান, ও দিজ প্লজ অ্যান্ড স্টার্স, imposters to true fear, would well become a woman's story at a winter's fire, authorized by her grandam, same itself. Why do you make such faces? When all's done, you look but on a stool. তো লেডি ম্যাকবেথ কিন্তু বলছে তোমার তো একই রকম ফিট এসেছিলো, তুমি নাকি বাতাসে একটা ছুরি দেখতে পাচ্ছিলে, হ্যাঁ, তো সেটা দেখে ভয় পেয়েছিলে। তো এটা তো শীতকালে আগুনের ধারে বসে বাচ্চা ছেলে যেমন তাদের ঠাকুমার কাছে গল্প শোনে, অনেকটা তো সেই রকম হয়ে গেল না? এগুলো তুমি কি বলছো? তুমি তো পাগল হয়ে গেছো। তো এইরকম করতে করতে লেডি ম্যাকবেথ কিন্তু অজান্তে মার্ডার অফ ডানকানের যে ফ্যাক্টটা অনেকটা রিভিল করে ফেলেছে, যেটা হয়তো অমাত্যদের মধ্যে অনেকে ধরেও ফেলেছে। তারা সামনে বলছে না, কিন্তু ধরে ফেলেছে। যাই হোক, বাট ম্যাকবেথ কন্টিনিউড টু ভিজুয়ালাইজ দ্য ঘোস্ট অফ ব্যাঙ্কো অ্যান্ড গেভ নো হিড টু অল দ্য নোবেল মেন কুড সে অ্যান্ড অ্যাড্রেস দ্য ঘোস্ট উইথ ডিস্ট্র্যাক্টেড ওয়ার্ডস। কিন্তু ম্যাকবেথ কিন্তু আবার কন্টিনিউ করতে থাকলো, যতবারই সে বলছে ব্যাঙ্কোকে থাকলে ভালো হতো, ব্যাঙ্কোকে দেখলে ভালো হতো, আবার ব্যাঙ্কো আসছে। আর যখনই ব্যাঙ্কো আসছে সঙ্গে সঙ্গে সে পাগলের মতো প্রলাপ বকছে। সে কিন্তু সামনে তার পাশে যে তার নোবেল পার্সনরা বসে আছে সেটা সে পরোয়া করছে না। কি বললো আবার? অ্যাভন্ট অ্যান্ড কুইট মাই সাইট, লেট দ্য আর্থ হাইড দি। তোমরা অ্যাক্ট 3 সিন 4-এ এটা পেয়ে যাবে। Thy bones are marrowless, thy blood is cold. Thou hast no speculation in those eyes which thou dost glare with. আবার কখনো কখনো বলছে, কি বলছে? What man dare I dare? Approach thou like the rugged Russian bear, the armed rhinoceros and the hurricane tiger. Take any shape but that, and my firm nerves shall never tremble. Or be alive again and dare me to the desert with thy sword. If trembling I inhabit then, protest me, the baby of a girl. Hence, horrible shadow, unreal mockery, hence. বোঝা গেল? তাহলে লেডি ম্যাকবেথ এগুলো বললো, ডিস্ট্র্যাক্টেড ওয়ার্ডসগুলো বললো এগুলো। আর লেডি ম্যাকবেথ ফিয়ারিং দ্য ড্রিডফুল সিক্রেট উড বি ডিসক্লোজড ইন গ্রেট হেস্ট ডিসমিসড দ্য গেস্টস, এক্সকিউজিং দ্য ইনফার্মিটি অফ ম্যাকবেথ অ্যাজ এ ডিসঅর্ডার হি ওয়াজ অফেন ট্রাবলড উইথ। বোঝা গেল? তাহলে yes, তাহলে লেডি ম্যাকবেথ কী করলো? সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার জন্য কি বললো? এই যে ড্রিডফুল সিক্রেট বলতে কোনটা? দ্য মার্ডার অফ ডানকান, সেটা যাতে রিভিল না হয়। অলরেডি তিনি রিভিল করে ফেলেছেন ওই যে ড্যাগার সিন সম্পর্কে একটু বলতে গিয়ে। এখন আরও যদি যাতে না রিভিল হয়, তিনি গেস্টদের তাড়াতাড়ি করে ভাগিয়ে দিলেন। এটা বলে যে ম্যাকবেথের ওই যে ইনফার্মিটিটা, এটা নিয়ে তিনি অনেক দিন ধরে লড়াই করছেন। তিনি কি বললেন গেস্টদের সরাসরি? আই প্রে ইউ স্পিক নট, হি গ্রোজ ওর্স অ্যান্ড ওর্স, কোশ্চেন এনরেজেস হিম। তাদেরকে গেস্টদের কী বললো? ওনাকে কোনো কোশ্চেন করবেন না, আরও ওনাকে রাগিয়েও তুলবে কোশ্চেনগুলো। অ্যাট ওয়ান্স গুড নাইট, তাড়াতাড়ি চলে যান, গুড নাইট। স্ট্যান্ড নট আপন দ্য অর্ডার অফ ইউর গোয়িং, বাট গো অ্যাট ওয়ান্স। আপনাদের যাওয়ার জন্য অনুমতি চাওয়ার দরকার নেই, চলে যান, চলে যান। ঠিক আছে?
তো সেখানে উপস্থিত রস ছিল, লেনক্স ছিল, ঠিক আছে। লেনক্স তখন বাধ্য হয়ে বলবে ঠিক আছে, গুড নাইট অ্যান্ড বেটার হেলথ অ্যাটেন্ড হিজ ম্যাজেস্টি। ওকে, ঠিক আছে। নেক্সট দেখো, নাটকটা প্রায় শেষের মুখে। তো ম্যাকবেথ অ্যান্ড হিজ ওয়াইফ হ্যাড দেয়ার স্লিপস অ্যাফেক্টেড উইথ টেরিবল ড্রিমস। এবং ম্যাকবেথ এবং তার যে স্ত্রীর যে ঘুমগুলো সেগুলো টেরিবল ড্রিমসের দ্বারা অ্যাফেক্টেড হওয়া শুরু করেছে। তেমন তারা এখন মনে মনে অনুশোচনা প্রকাশ করছে, বিবেকের দংশনে বিদ্ধ হচ্ছে। অ্যান্ড দ্য ব্লাড অফ ব্যাঙ্কো ট্রেম্বল দেম নট মোর দ্যান দ্য এসকেপ অফ ফ্লিয়েন্স। তো ব্যাঙ্কোর যে রক্তপাত, রক্তাক্ত ব্যাঙ্কো, সেই ব্যাপারটাকে, ঠিক আছে, সেই ব্যাপারটা তাদেরকে বেশি ট্রেম্বল করছে, বেশি তাদেরকে ভীত করছে, যতটা না ভীত করছে দ্য এসকেপ অফ ফ্লিয়েন্সের ব্যাপারটা। ফ্লিয়েন্স যে পালিয়ে গেছে তাতে তারা যতটা না ভীত, এই যে ব্যাঙ্কোর যে ঘোস্ট অ্যাপিয়ার করেছে তাতে তারা বেশি ভীত, ঠিক আছে। হুম দে নাও লুক আপন অ্যাজ ফাদার টু এ লাইন অফ কিংস হু উড কিপ দিয়ার পোস্টারিটি অন দ্য থ্রোন। এখন তারা ফ্লিয়েন্সকে মনে করছে যে সেই হচ্ছে একটা রাজাদের বংশধরের কি জনক হবে, যে রাজারা কি বংশ পরম্পরায় স্কটল্যান্ডের সিংহাসন ভোগ করবে। উইথ দিজ মিজারেবল থটস দে ফাউন্ড নো পিস। এবং এই যে চিন্তা ভাবনাগুলো, এতে তাদের মানসিক শান্তি আর এলো না। অ্যান্ড ম্যাকবেথ ডিসাইডেড টু ভিজিট দ্য হিথ ওয়ান্স এগেন। ম্যাকবেথ আবার মনস্থির করলো যে আমি আবার যাব সেই হিথে, ঠিক আছে, গিয়ে কি করব, ডাইনিদের কাছে পরামর্শ নিতে যাব, ঠিক আছে। ইন সার্চ অফ দ্য থ্রি উইয়ার্ড সিস্টার্স টু নো হিজ ফাইনাল আউটকাম। যে তিনি যে এত মার্ডার করেছেন তার শেষ পরিণতি কি হবে, ঠিক আছে, সেটা জানতে তিনি আবার একটা হিথ বলতে এখানে ঊষর প্রান্তর, সেখানে তিনি যাবেন, ঠিক আছে। হি ফাউন্ড দেম, এবারে তিনি অলরেডি চলে গেছেন কোথায়, ক্যাভার্নে, যেটা রয়েছে অ্যাক্ট 4 সিন 1-এ আছে, কলড্রন সিন বলবো, CAULDRON, কলড্রন সিন, অ্যাক্ট 4 সিন 1। হি ফাউন্ড দেম ইন এ কেভ, ক্যাভার্ন, নিয়ার দ্য হিথ, হোয়ার দে ওয়ার এনগেজড ইন প্রিপেয়ারিং দেয়ার ড্রিডফুল চার্মস বাই হুইচ দে কনজিউরড আপ ইনফার্নাল স্পিরিটস টু রিভিল হিজ ফিউচারিটি। তো একটা গুহায় গিয়ে তিনি কি দেখলেন, ডাইনিরা একটা ভয়ঙ্কর একটা জাদুর সৃষ্টি করছে, যাতে করে তারা জাগিয়ে তুলতে পারে, কনজিওর আপ করতে পারে, আবির্ভাব ঘোরাতে পারে ইনফার্নাল স্পিরিটসদের, নারকীয় প্রেতাত্মাদের, যারা কিনা ম্যাকবেথের ফিউচারিটি বা ম্যাকবেথের ডেস্টিনি, ভাগ্য সম্পর্কে রিভিল করবে, বা তার ভাগ্য সম্পর্কে কোনো বিষয়, কোনো ব্যাপার তারা প্রকাশ করবে। দিজ হরিড ইনগ্রেডিয়েন্টস ওয়ার, এবং তাদের সেই যে চার্ম তৈরির যে উপাদানগুলো, এলিমেন্টসগুলো, ইনগ্রেডিয়েন্টসগুলো কী ছিল, খুবই হরিড ছিল, হরিবল ছিল। কী কী ছিল, ওয়ার টোডস, ব্যাটস, ঠিক আছে, টোডস ছিল, ঠিক আছে, ব্যাঙাচি, ব্যাটস বাদুর, সারপেন্টস সাপ ছিল বিভিন্ন, দ্য আই অফ এ নিউট গোসাপের চোখ, দ্য টাং অফ এ ডগ কুকুরের জিভ, দ্য লেগ অফ এ লিজার্ড গিরগিটির ঠ্যাং বা পা, দ্য উইং অফ এ নাইট আউল নিশাচর যে কি পেঁচা তার ডানা, দ্য স্কেল অফ এ ড্রাগন ড্রাগনের আঁশ, দ্য টুথ অফ এ উল্ফ নেকড়ের দাঁত, দ্য মামি অফ এ উইচ একটা ডাইনির মমি, দ্য রুট অফ এ হেমলক বিষাক্ত গাছ হেমলকের কি শিকড়, দ্য গল অফ এ ব্লাড ছাগলের পিত্ত, দ্য লিভার অফ এ জিউ এক ইহুদির যকৃৎ, দ্য ফিঙ্গার অফ এ ডেড চাইল্ড মৃত শিশুর আঙ্গুল। অল দিজ ওয়ার সেট অন টু বাউল, অল দিজ ওয়ার সেট অন টু বয়েল ইন হিউজ কলড্রন। এই সমস্ত কিছু রাখা আছে কোথায়, একটা বড় কড়াইতে। হুইচ ওয়াজ কুলড উইথ বেবুনস ব্লাড, যেটা বেবুনের রক্ত দিয়ে ঠান্ডা করা হবে, কড়াইয়ের সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলো খুব উত্তপ্ত হয়ে গেলে। টু দিজ দে পোর্ড ইন দ্য ব্লাড অফ এ শো, এবং সেখানে তারা মিশাচ্ছে কার রক্ত, একটা শুকরির রক্ত। কোন শুকরি,
দ্যাট হ্যাড ইটেন হার ইয়ং, যেটা তার ছোট ছানাগুলোকে খেয়ে নিয়েছে। অ্যান্ড দে থ্রিউ ইনটু দ্য ফ্লেম দ্য গ্রিজ, এবং সেই আগুনের যে শিখা, অগ্নিশিখায় তারা ছুঁড়ে দিচ্ছে কি, গ্রিজ, চর্বি ছুঁড়ে দিচ্ছে। কোন চর্বি? দ্যাট হ্যাড সুইটেন ফ্রম এ মার্ডারাস গবলেট। মার্ডারার্স, ঠিক আছে, একজন হত্যাকারীর যে পান পাত্র বা গবলেট, ঠিক আছে, গবলেট ঠিক নয়, অ্যাকচুয়ালি গিবেট, গবলেট হবে না, এটা গিবেট হবে, গিবেট। মার্ডারাস, হত্যাকারীর যে ছোরা, তার থেকে যে চর্বিটা ঝরে পড়ছে, ছোড়ায় লেগে থাকা যে চর্বি, সেই চর্বি দিয়ে তারা আগুন জ্বালাচ্ছে, ঠিক আছে। বাই দি চার্মস দে ইনভোক দ্য ইনফার্নাল স্পিরিট টু অ্যান্সার দিয়ার কোশ্চেন্স, এবং এইভাবে একটা স্পেল তৈরি করার মাধ্যমে, জাদু তৈরি করার মাধ্যমে তারা ওই ইনফার্নাল স্পিরিটগুলোকে ডাকছে, ঠিক আছে, নরকের প্রেতাত্মাগুলোকে ডাকছে তাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। ম্যাকবেথ ডিমান্ডেড টু নো ফ্রম দেম whether he would have his doubts resolved by them or by their masters the spirits. ম্যাকবেথ তাদের কাছে দাবি করলো যে তার যা জানার রয়েছে সেগুলো, তার যে সমস্যাগুলো, তার যে সন্দেহগুলো, সেগুলো তাদের দ্বারা সমাধান করা হবে, না তাদের যে মাস্টার স্পিরিটস, ওই যে প্রেতাত্মা, তাদের দ্বারা সমাধান করা হবে। হি ওয়াজ নট ডন্টেড বাই দ্য সেরিমনিজ। ম্যাকবেথ কিন্তু সেই সেরিমনিজ বা রিচুয়ালের দ্বারা ফ্রাইটেন্ড হয়নি, ডন্টেড হয়নি, ভয় পায়নি। দ্যাট হি স, যেটা তিনি দেখছিলেন, যেটা সে দেখছিল। অ্যান্ড বোল্ডলি সেড, এবং কি খুব সাহসিকতার সঙ্গে বলল, হোয়ার আর দে, তারা কোথায়? লেট মি সি দেম, আমাকে তাদেরকে দেখতে দাও। সো দে কল দ্য স্পিরিট, সঙ্গে সঙ্গে তারা সেই প্রেতাত্মাদের ডাকলো। তাহলে যখনই তুমি ডাইনির কাছে কিছু দাবি করবে তখনই তারা তোমার কথা শুনবে, দাবি না করলে কথা শুনবে না। দেয়ার ওয়ার 3 অফ দেম, 3টে প্রেতাত্মা এলো। প্রেতাত্মার সংখ্যা কত? 3 হলো। তাহলে দেখা যাক কি হয়। দ্য ফার্স্ট ওয়ান লুকড লাইক অ্যান আর্মড হেড। প্রথম জনকে দেখতে কি, আর্মড হেডের মতো। তো আর্মড হেড মানে একটা হচ্ছে হাতে একটা মুন্ডু ধরা আছে। ওই মুন্ডুটা কার? অফকোর্স মার্ডার্ড ম্যাকবেথ। ওই যে ম্যাকবেথকে মারবে, ওই হাতটা হচ্ছে ম্যাকডাফের, আর মুন্ডুটা ম্যাকবেথের। সো দ্য ফার্স্ট ওয়ান লুকড লাইক অ্যান আর্মড হেড অ্যান্ড হি কল্ড ম্যাকবেথ বাই নেম। ম্যাকবেথকে নাম ধরে ডাকলো। কি বলছে? ম্যাকবেথ, বি ওয়ার ম্যাকডাফ, বি ওয়ার দ্য থেন অফ 5। তাহলে টোল্ড হিম বি ওয়ার অফ দ্য থেন অফ 5। থেন অফ 5কে ম্যাকডাফ, থেন অফ 5-এর থেকে সাবধান হও। ম্যাকবেথ থ্যাঙ্কড হিম ফর দ্য কশান। ম্যাকবেথ তাকে তার সতর্কবাণীর জন্য, সতর্কতাবার্তার জন্য ধন্যবাদ জানালো। হি ওয়াজ জেলাস অফ ম্যাকডাফ দ্য থেন অফ 5। ম্যাকডাফ থেন অফ 5, তার প্রতি সে ছিল খুবই জেলাস, ম্যাকবেথ, ঠিক আছে, খুবই ঈর্ষা ছিল তার প্রতি। দ্য সেকেন্ড স্পিরিট অ্যারোজ ইন দ্য লাইকনেস অফ এ ব্লাডি চাইল্ড। সেকেন্ড স্পিরিট যে এলো, রক্তমাখা একটা শিশু, ঠিক আছে। হি কল্ড ম্যাকবেথ বাই নেম, ম্যাকবেথ, ঠিক আছে। He called Macbeth by name and told him to have no fear of death, but to laugh and scorn at the power of man born naturally of a woman's womb. কি বললো ম্যাকবেথকে? তোমার ভয় পাওয়ার দরকার নেই, তুমি কি আরও হাসো, ঠিক আছে, আরও হাসো, এবং তুমি কি করবে? বিদ্রুপ করবে। স্কর্ন করা মানে কি? বিদ্রুপ করা। বিদ্রুপ করবে কাকে? দ্য পাওয়ার অফ ম্যান, সেই মানুষের শক্তিকে বিদ্রুপ করবে। কোন মানুষের শক্তিকে? বর্ন ন্যাচারালি অফ এ উমেন্স উম, যে মানুষ কি নারী গর্ভ থেকে স্বাভাবিকভাবে জন্মলাভ করেছে, সেরকম কোনো লোক তোমাকে মারতে পারবে না।
কি বলল? বি ব্লাডি বোল্ড অ্যান্ড রিজলিউট, লাভ টু স্কর্ন দ্য পাওয়ার অফ ম্যান, ফর নান অফ ওম্যান বর্ন শ্যাল হার্ম ম্যাকবেথ। হি অ্যাডভাইসড হিম টু বি বোল্ড, ব্লাডি অ্যান্ড রিজলিউট। ম্যাকবেথকে উপদেশ দিল সাহসী হতে, আরও রক্তাক্ত হতে, আরও দৃঢ় সম্পন্ন মনোভাবের মানুষ হতে, দৃঢ় মানসিকতার মানুষ হতে, রিজলিউট। দেন লিভ ম্যাকডাফ, রিমার্ক দ্য কিং। তখন ম্যাকবেথ কি বলল? তাহলে ম্যাকডাফ বেঁচে থাক, কারণ ও তো নিশ্চয়ই নারীর গর্ভ থেকে জন্মলাভ করবে। হোয়াট নিড ডু আই ফিয়ার অফ ইউ ম্যাকডাফ? তোমার থেকে তাহলে ভয় পাওয়ার আমার কি রয়েছে ম্যাকডাফ? বাট ইয়েট আই উইল মেক অ্যাসুরেন্স ডাবললি শিওর। কিন্তু তবুও আমি ডাবলি শিওর হব। ইউ শ্যাল নট লিভ, so that I may tell the pale-hearted fear that it lies and sleep in spite of thunder. তুমি বাঁচবে না, তোমার বাঁচা উচিত নয়, তোমাকে আমি মেরে ফেলবো, যাতে করে আমি আমার পেল হার্টেড ফিয়ারকে, আমার ভয়কে, যেটা আমার মনের মধ্যে রয়েছে, ঠিক আছে, তাকে বলতে পারি যে আমি তোমাকে মেরে ফেলেছি, তোমার প্রতি আমার কোনো ভয় নেই, এবং নিশ্চিন্তে ঘুমোতে পারি এই বিদ্যুৎ ঝলকের মধ্যেও, তাই তো? দ্য থার্ড স্পিরিট অ্যারোজ ইন দ্য কোথায় গেল? ইয়েস, দ্য থার্ড স্পিরিট অ্যারোজ in the form of a crowned child with a tree in his hand. Third spirit is Malcolm. The Malcolm যে কিনা স্কটল্যান্ডের সিংহাসনে বসবে, এবং তার হাতে গাছ কেন? কারণ ম্যালকম যখন যুদ্ধ করতে আসবে তার সেনাবাহিনীকে উপদেশ দিবে কি? প্রত্যেকে যেন হাতে করে গাছ ধরে নামে, যাতে করে কি হবে? এই যে থার্ড অ্যাপারেশান যে ভবিষ্যৎবাণী করবে সেটা লিটারেলি কমপ্লিট হবে। দেখা যাক কি ভবিষ্যৎবাণী করে। দ্য থার্ড স্পিরিট অ্যারোজ ইন দ্য ফর্ম অফ এ ক্রাউন্ড চাইল্ড উইথ এ ট্রি ইন হিজ হ্যান্ড। হি অলসো কল্ড ম্যাকবেথ বাই নেম অ্যান্ড কমফোর্টেড হিম এগেনস্ট কনস্পিরেসিজ। সমস্ত রকম প্রতিদ্বন্দ্বিতা তার বিরুদ্ধে তাকে কমফোর্ট বা স্বাচ্ছন্দ্য প্রদান করলো, তোমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। অ্যান্ড টোল্ড হিম দ্যাট হি শুড নেভার বি ভ্যাঙ্কুইশড, এবং তাকে কি বললো? তোমাকে কখনো পরাজিত করা যাবে না। আনটিল দ্য উড অফ বার্নাম টু ডানসিনেন হিল উড কাম, যতদিন না বার্নামের জঙ্গল ডানসিনেন হিলের দিকে এগিয়ে আসে। তাহলে কি বললো? বি লায়ন মেটালড proud and take no care, who shapes, who frets, and where conspirers are, Macbeth shall never vanquished be, until great Barnum wood to high Dunsinen hill shall come against him. বোঝা গেল? Who can unfix the forest and move it from its earthbound roots? তো ম্যাকবেথ তো লিটারেলি ভেবে নিয়েছে, তখন কি বলছে? যে জঙ্গলকে এইভাবে কে আনফিক্স করে শিকড় তুলে বার্নাম থেকে ডানসিনেন হিলের দিকে এগিয়ে নিয়ে আসবে? আই শ্যাল লিভ দ্য আনইউজুয়াল পিরিয়ড অফ ম্যানস লাইফ। আমি দেখতে পাচ্ছি মানুষ যতদিন বাঁচে তার থেকে বেশি দিন আমি হয়তো বাঁচবো। অ্যান্ড নট বি কাট অফ বাই এ ভায়োলেন্ট ডেথ, এবং কোনো প্রবল মৃত্যু, কোনো ফোর্সফুল ডেথ আমাকে মৃত্যুমুখে পতিত করতে পারবে না, আমাকে মেরে ফেলতে পারবে না। বাট মাই হার্ট থ্রবস টু নো ওয়ান থিং, কিন্তু আমার হৃদয় জানতে চায় একটা জিনিস। টেল মি, আমাকে বলো। ইফ ইউ ক্যান টেল মি সো মাচ, ইফ ব্যাঙ্কুয়েজ ইস্যু শ্যাল ইভার রেইন দিস কিংডম। আমাকে একটা কথাই বলো, যে ব্যাঙ্কোজ যা ইস্যুজ বা অফস্প্রিং, তারা কি এই স্কটল্যান্ডের সিংহাসন শাসন করবে? হেয়ার
দ্য কলড্রন স্যাঙ্ক ইনটু দ্য গ্রাউন্ড। এখানে কিন্তু সেই কলড্রনটা কী হলো, তারা উল্টে দিল, কারা, উইচেসরা। অ্যান্ড এ নয়েজ অফ মিউজিক ওয়াজ হার্ড, এ নয়েজ অফ মিউজিক ওয়াজ হার্ড, একটা সুন্দর মিউজিকের স্বর শুনতে পাওয়া গেল, একটা সুন্দর মিউজিক শুনতে পাওয়া গেল। অ্যান্ড 8 শ্যাডোজ লাইক কিংস, তাহলে এরা হচ্ছে স্টুয়ার্ট ডাইনেস্টির 8জন রাজা, কারা, ওই 8 শ্যাডোজ, স্টুয়ার্ট ডাইনেস্টির 8জন রাজা। অ্যান্ড 8 শ্যাডোজ লাইক কিংস পাস্ট বাই ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো ওয়াজ দ্য লাস্ট ফিগার। ওই 8জন রাজার শেষে ব্যাঙ্কো রয়েছে। অল স্মিয়ার্ড উইথ ব্লাড, রক্তাক্ত অবস্থায় প্রত্যেকেই। অ্যান্ড ব্যাঙ্কো স্মাইল্ড অ্যাট ম্যাকবেথ, ব্যাঙ্কো কিন্তু লিটারালি এখানে জিতে গেছে, সেই জন্য ম্যাকবেথের দিকে তাকিয়ে হাসছে। দেখো বন্ধু, তুমি আমাকে মেরেছিলে কিন্তু আমি জিতে গেছি। ব্যাঙ্কো বোর এ গ্লাস হুইচ শোড দ্য ফিগার্স অফ মেনি মোর অ্যান্ড পয়েন্টেড টু দ্য ইমেজেস। ব্যাঙ্কো একটা আয়না ম্যাকবেথের দিকে ধরে আছে, সে আয়নার মধ্যে তাকালে আরও অনেক ফিগার দেখা যাচ্ছে রাজাদের। ব্যাঙ্কো আঙুল দিয়ে সে আয়নার দিকে ম্যাকবেথকে দেখতে বলছে, দেখো আয়নার দিকে আরও কত রাজা রয়েছে, দেখো দেখো, এরা সবাই আমার বংশধর। ম্যাকবেথ রিয়ালাইজ দ্যাট দিজ ওয়ার দ্য পোস্টারিটি অফ ব্যাঙ্কো হুড রেইন আফটার হিম ইন স্কটল্যান্ড। ব্যাঙ্কো তখন বুঝতে পারলো এরাই হচ্ছে ম্যাকবেথ বুঝতে পারলো যে এরাই ব্যাঙ্কোর প্রজেনী বংশধর, যারা কিনা ম্যাকবেথের পরে স্কটল্যান্ডের সিংহাসনে রাজত্ব করবে। দ্য 3 উইচেস ড্যান্স টু এ সাউন্ড অফ সফট মিউজিক, একটা খুব সুমিষ্ট একটা মিউজিকের আবহে উইচেস 3জন নাচতে লাগলো, নাচ করতে লাগলো। অ্যান্ড মেকিং এ শো অফ ডিউটি অ্যান্ড ওয়েলকাম টু ম্যাকবেথ ভ্যানিশড ইন দ্য এয়ার। তাদের ডিউটি তারা পালন করেছে, ম্যাকবেথকে তারা অভিবাদন জানিয়েছে, এবার তারা কি করলো, বাতাসে মিলিয়ে গেল। দ্য ফার্স্ট নিউজ দ্যাট ম্যাকবেথ the first news that Macbeth got soon after coming out of the witch's cave was that Macduff, the Thane of Fife, had fled to England to join the army which was forming against him under the leadership of Malcolm to displace Macbeth and set Malcolm the right heir upon the throne of Scotland. তো স্কলডন সিনের পরে যখন ক্যাভান থেকে ম্যাকবেথ বেরিয়ে আসছে, প্রথম খবর কি শুনলো, যে থেন অফ ফাইভ ম্যাকডাফ ইংল্যান্ডে পালিয়ে গেছে, ইংল্যান্ডের সেনাবাহিনীর সঙ্গে যোগদান করতে, যে সেনাবাহিনীর নেতৃত্ব স্থানে রয়েছে ম্যালকম, যে কিনা ম্যাকবেথকে সিংহাসনচ্যুত করে কি প্রকৃত উত্তরাধিকারী হিসাবে স্কটল্যান্ডের সিংহাসনে আসীন হবে। স্টাং উইথ রেজ ম্যাকবেথ সেট আপন দ্য ক্যাসেল অফ ম্যাকডাফ, রাগে জর্জরিত হয়ে ম্যাকবেথ ম্যাকডাফের দুর্গের উদ্দেশ্যে রওনা দিল। ম্যাকডাফস ওয়াইফ অ্যান্ড চিলড্রেন হুম দ্য থেন হ্যাড লেফট বিহাইন্ড ইন স্কটল্যান্ড ওয়ার ব্রুটালি স্লাটার্ড। এবং সেখানে ম্যাকবেথের হুকুমে হত্যাকারীরা গিয়ে কি করলো, ক্যাসেল অফ ম্যাকডাফে গিয়ে ম্যাকডাফের স্ত্রী তার বাচ্চাদের কি করলো, হত্যা করলো, যাদেরকে ম্যাকডাফ স্কটল্যান্ডে রেখে গিয়েছিল, তাদেরকে নৃশংসভাবে হত্যা করলো। দিজ মার্সিলেস অ্যাক্টিভিটিস হ্যাড গ্র্যাজুয়ালি অ্যালাইনেটেড দ্য নোবিলিটি ফ্রম ম্যাকবেথ। এবং এই যে ব্রুটাল মার্ডার, এটা কিন্তু ধীরে ধীরে নোবেল পার্সনদের আলাদা করতে থাকলো ম্যাকবেথের থেকে। নোবেল পার্সনদের অনেকে কি করলো, মেনি ফ্লেড টু জয়েন ম্যালকম অ্যান্ড ম্যাকডাফ, অনেকে কি করলো, পালিয়ে গেল ম্যালকম এবং ম্যাকডাফের সঙ্গে জয়েন করতে। হু ওয়ার নাও অ্যাপ্রোচিং উইথ এ পাওয়ারফুল আর্মি, যারা একটা শক্তিশালী সেনাবাহিনী নিয়ে এখন ডানসিনেন হিলের দিকে এগিয়ে আসছে। হুইচ হ্যাড বিন অ্যারাইভড ইন ইংল্যান্ড, হুইচ হ্যাড বিন রেইজড ইন ইংল্যান্ড, যেটাকে ইংল্যান্ডে তৈরি করা হয়েছে যে সেনাবাহিনীকে। অ্যান্ড দ্য রেস্ট সিক্রেটলি উইশড সাকসেস টু দেয়ার আর্মস দো ফর ফিয়ার অফ ম্যাকবেথ দে কুড নট টেক অ্যাক্টিভ পার্ট। এবং যারা একটু ভীত টাইপের, ভীত মনের যারা, তারা কিন্তু স্কটল্যান্ডে বসেই স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রার্থনা করতে লাগলো যে যাতে করে ম্যালকম
এবং ম্যাকডাফ এসে ম্যাকবেথের এই যে কুশাসন তার থেকে তাদেরকে রক্ষা করে। ম্যাকবেথের ভয়ে কিন্তু তারা তার সামনে কিন্তু কাউকে সমর্থন করেনি এবং যুদ্ধে অংশ নেয়নি। এভরিবডি হেটেড ম্যাকবেথ, প্রত্যেকে ম্যাকবেথকে ঘৃণা করত। দ্য টাইর্যান্ড, যিনি ছিলেন একজন কি টাইর্যান্ড, মানে একজন কি বলবো বলছি অত্যাচারী রাজা, যাকে বলা হয় অত্যাচারী রাজা, যার অত্যাচারে সবাই অতিষ্ঠ। ঠিক আছে। নোবডি অনার্ড হিম, কেউ তাকে সম্মান করতো না, বাট অল সাসপেক্টেড হিম, সবাই তাকে কি সন্দেহ করতো। অ্যান্ড হি বিগ্যান টু এনভি দ্য কন্ডিশন অফ ডানক্যান হু নাও স্লেপ্ট সাউন্ডলি ইন হিজ গ্রেভ। এবং এখন কিন্তু ম্যাকবেথ কিন্তু ঈর্ষা প্রকাশ করতে থাকলো মৃত ডানক্যানের অবস্থার প্রতি, যিনি কিনা তার কবরের মধ্যে শান্তভাবে ঘুমাচ্ছেন। এগেনস্ট হুম ট্রিয়াজন হ্যাড ডান ইটস ওস্ট। হ্যাঁ, যে ডানকান, যার প্রতি ট্রিয়াজন রাজদ্রোহ, ঠিক আছে, হ্যাড ডান হিজ ওস্ট, মানে এই যে রাজদ্রোহ, এই যে ব্যাপারটা, এই যে তার বিরুদ্ধে যে সেনারা বা প্রজারা খেপে গেছে, এই ব্যাপারটা কিন্তু ডানকানকে সহ্য করতে হচ্ছে না। ডানক্যান তো নীরবে ঘুমাচ্ছে, কিন্তু আমি তো রাজদ্রোহ সহ্য করছি, আমার বিরুদ্ধে তো যুদ্ধ করতে সবাই এগিয়ে আসছে ইংল্যান্ড থেকে। এই ব্যাপারটা কিন্তু ম্যাকবেথ মেনে নিতে পারছে না। ডানক্যানের এখন যে এই যে শান্ত দশা মৃত্যুর পর, সেটাকে সে মনে মনে ঈর্ষা প্রকাশ করছে। নাইদার স্টিল নর পয়জন ডোমেস্টিক মেলাইস নর ফরেন লেভিস কুড হার্ট হিম এনি লঙ্গার। এখন তো কোনো স্টিল বা কোনো পয়জন, কোনো ডোমেস্টিক ম্যালিস বা খেদ, ঠিক আছে, বা দেশ বা কোনো ফরেন লেভিজ, কোনো বিদেশি সেনাদল তাকে তো আর কি আক্রমণ করবে না, কাকে? ডানক্যানকে। মেন হোয়াইল দ্য কুইন who had been the sole partner in his wickedness, in whose bosom he could sometimes seek a momentary repose from those terrible dreams which afflicted them both, passed away. ইতিমধ্যে লেডি ম্যাকবেথ, যিনি ছিলেন তার এই উইকেডনেসের ক্ষেত্রে, তার এই ভিলেনির ক্ষেত্রে একমাত্র পার্টনার, এবং যার কাছে তিনি শান্তি খুঁজতেন যখন তারা বিভিন্ন কি ভয়ঙ্কর স্বপ্নের দ্বারা আচ্ছন্ন, ঠিক আছে, সেই যার কাছে ম্যাকবেথ শান্তি খুঁজতেন, সে মারা গেছে, বলা ভালো আত্মহত্যা করেছে। আনএবল টু বিয়ার দ্য রিমোর্স অফ গিল্ট সি বিগ্যান টু সাফার ফ্রম সোমন্যাম্বলিজম। সোমন্যাম্বলিজম মানে রাতে ঘুমের মধ্যে হাঁটা এবং ভুলভাল কথা বলা, এটা একটা রোগ। অ্যান্ড সি আলটিমেটলি ডায়েড। ওই যে মার্ডার করেছে, মার্ডার অফ ডানকান, ওটার ফলে তার একটা রিমোর্স, অনুশোচনার সৃষ্টি হয়েছিল লেডি ম্যাকবেথের মনে। তার ফলে তিনি সোমন্যাম্বুলিজম রোগে আক্রান্ত হলেন এবং নিজেকে হত্যা করলেন। একটা ভালো মানুষকে মেরেছেন, তো রিমোর্স তো করতেই হবে। ম্যাকবেথ ওয়াজ লেফট অ্যালোন, এখন ম্যাকবেথ একা। হি গ্রিউ কেয়ারলেস অফ লাইফ অ্যান্ড লং ফর ডেথ, এখন তিনি জীবন সম্পর্কে বিমুখ এবং তিনি মৃত্যুর প্রার্থনায় রয়েছেন। দ্য নিয়ার অ্যাপ্রোচ অফ ম্যালকমস আর্মি রাউজড ইন হিম হোয়াট রিমেন্ড অফ হিজ অ্যানসেন্ট কারেজ। যত এগিয়ে আসছে ম্যালকমের আর্মি তার সিংহাসনের দিকে, তার রাজ্যের দিকে, ততই তার সেই পুরনো অ্যানসেন্ট কারেজ তত তার আবার জেগে উঠছে, আবার তিনি পুরনো ম্যাকবেথে পর্যবসিত হচ্ছেন। অ্যান্ড হি ডিটারমাইন্ড টু ডাই উইথ আর্মর অন হিজ ব্যাক, তিনি তার গায়ে সেই বর্ম চাপিয়ে আবার যুদ্ধ করে, যুদ্ধের মাধ্যমে মৃত্যুবরণ করতে চান। দ্য হলো প্রমিসেস অফ দ্য থ্রি উইচেস হ্যাড অলসো ফিল্ড ইন হিম এ কাইন্ড ফলস কনফিডেন্স, and he remembered the prophecies of the spirits that no one born of a woman's womb could kill him. এবং
সেই যে উইচেসদের যে প্রমিস, পুরনো যে তার প্রমিসগুলো, হলো প্রমিসগুলো, সেগুলো তার মধ্যে একটা ফলস কনফিডেন্সের সৃষ্টি করছে ম্যাকবেথের মধ্যে। তিনি মনে করছেন নিজেকে অজেয়, এবং সেই যে স্পিরিটদের যে প্রফেসিগুলো তার মনে পড়ছে, তার মধ্যে একটা ছিল যে কোনো নারীর গর্ভে জন্ম লাভ করা কোনো পুরুষ তাকে মারতে পারবে না। হি অলসো বিলিভড ইন দ্য believes on the soothsaying and prophecy that he could never be vanquished until Barnum would come to Dunsinane, which he thought was impossible. এবং তিনি সেই ভবিষ্যৎবাণীতে এখন বিশ্বাস করে ফেলেছেন যে বার্নাম উড তো কখনোই ডানসিনান হিলের দিকে আসবে না এবং তাকে কখনো পরাভূত করা যাবে না, এবং তিনি ভেবেছিলেন যে এটা একেবারে ইম্পসিবল একটা ঘটনা। সো হি শাট হিমসেলফ আপ ইন হিজ ওন ক্যাসেল, নিজেকে নিজের দুর্গের মধ্যে বন্দি করে ফেলেছেন, হুইচ ওয়াজ থট টু বি অ্যাবসোলিউটলি ইমপ্রেগনেবল। ঠিক আছে, এবং তার কাছে তার মনে হচ্ছিল তার দুর্গটা যেন ছিল দুর্ভেদ্য, সেখানে কেউ প্রবেশ করতে পারবে না, তাকে কেউ হারাতে পারবে না। অ্যান্ড ওয়েটেড ফর ম্যালকম টু ইনভেড ইট, এবং তিনি অপেক্ষা করতে লাগলেন, ম্যালকমের আসার অপেক্ষা তিনি করতে লাগলেন, যে কিনা এই দুর্গকে আক্রমণ করবে। ফাইনালি এ ডে কেম, অবশেষে সেই দিন এলো, হোয়েন এ মেসেঞ্জার অ্যাপ্রোচড হিম, এক দূত তার কাছে এলেন, পেল অ্যান্ড ট্রেমলিং, একেবারে সাদা হয়ে গেছে ভয়ে এবং কাঁপছে ভয়ে, ট্রেমলিং উইথ ফিয়ার, অলমোস্ট আনএবল টু রিপোর্ট টু ম্যাকবেথ দ্যাট হুইচ হি হ্যাড সিন, এবং তিনি যেটা দেখছেন, সেই দূত নিজের চোখে যেটা দেখেছেন সেটা ম্যাকবেথকে বর্ণনা করতে পারছেন না। অ্যান্ড ইয়েট হি অ্যাভার্ড দ্যাট, অবশেষে তিনি অ্যাসিওর করলেন ব্যাপারটা। অ্যাজ হি স্টুড অন দ্য হিল ফর হিজ ওয়াচ, যখন পাহাড়ের একধারে তিনি কি নজরদারি করছিলেন, হি চান্স টু সি দ্য বার্নাম, তিনি দেখেছিলেন বার্নাম উডটাকে, অ্যান্ড হি পারসিভড, এবং তার মনে হলো, উপলব্ধি করলেন তিনি, দ্য উড টু বি মুভিং, যেন বার্নাম উডটা এগিয়ে আসছে। লায়ার রোড ম্যাকবেথ গর্জে উঠল, মিথ্যাবাদী, ইফ ইউ স্পিক ফলস, যদি তুমি মিথ্যা কথা বলো, ইউ শ্যাল বি হ্যাংড অ্যালাইভ আপন দ্য নেক্সট ট্রি, ওই বার্নাম উডে সব থেকে এই রাজধানী থেকে সবথেকে কাছের যে গাছটা দেখা যাচ্ছে সেখানে তোমাকে ঝুলিয়ে দেব, টিল ফেমাইন এন্ডস ইউর লাইফ, যতক্ষণ না তোমাকে কি হাঙ্গার মেরে ফেলতে পারে। বাই নাও ম্যাকবেথ হ্যাড বিগান টু ডাউট দ্য ইকুইভোক্যাল সেইংস অফ দ্য থ্রি স্পিরিটস, এখন ম্যাকবেথের ধীরে ধীরে মনের মধ্যে সন্দেহ আসতে থাকলো সেই তিন প্রেতাত্মার কি দ্ব্যর্থবোধক বা অ্যাম্বিগুয়াস কথাবার্তাগুলো। হি নেভার ফিয়ার্ড অফ বিং ভ্যাঙ্কুইশড, তিনি ততক্ষণ পর্যন্ত ভয় পাচ্ছিলেন না পরাজিত হওয়ার, টিল বার্নাম উড শুড অ্যাডভান্স টুয়ার্ডস ডানসিনান, যতক্ষণ না বার্নাম উড ডানসিনান হিলের দিকে এগিয়ে আসে। অ্যান্ড নাও দ্য উড ডিড মুভ, কিন্তু এখন সেই উডটা মুভ করছে। হাউএভার সেড ম্যাকবেথ বলল, যাই হোক না কেন, ইফ দিস হুইচ হি ভাউচেস টু বি ট্রু, যদি এটাই হয় যেটা ওই এনভয় বলছে, সেটা যদি সত্যি হয়, লেট আস টেক আর্মস অ্যান্ড মুভ আউট, চলো আমরা সবাই কি অস্ত্রশস্ত্র নিয়ে বেরিয়ে পড়ি। দেয়ার ইজ নো ফ্লিং ফ্রম হেন্স, আর পালানোর কোনো পথ নেই। নট স্টেইং ইন হেয়ার, এখানে থাকার কোনো মানে নেই। আই বিগিন টু বি ওয়েরি অফ দ্য সান, আমি কি পরিশ্রান্ত, ঠিক আছে, আমার বয়সের ভারে আমি পরিশ্রান্ত। আই এম বিগিনিং টু বি ওয়েরি অফ দ্য সান অফ লাইফ, আমার বয়সের ভারে আমি পরিশ্রান্ত। অ্যান্ড উইশ মাই লাইফ ইজ অ্যাট অ্যান এন্ড, এবং চাই আমার জীবন শেষ হয়ে যাক, কিন্তু একটা সাহসিকতার সঙ্গে, পুরুষের মতো আমার জীবনটা আমি শেষ করতে চাই, সাহসী রাজার মতো, সাহসী যোদ্ধার মতো শেষ করতে চাই। সেইং দিস হি স্যালিয়েড ফোর্থ আপন দ্য বিসিজার্স হু হ্যাড নাও রিচ দ্য ক্যাসেল, এরপর তিনি ঝাঁপিয়ে পড়লেন সেই সমস্ত অবরোধকারী বা বিসিজার্সদের উপরে, যারা হচ্ছে ক্যাসেল আক্রমণ করেছে, দুর্গ আক্রমণ করেছে, দুর্গে প্রবেশ করে গেছে। দ্য স্ট্রেঞ্জ সাইড অফ দ্য মুভিং উড ওয়াজ ইজিলি সলভড, ওই যে অদ্ভুত যে দৃশ্য, ওই যে বার্নাম উড এগিয়ে আসছে, ওটা কি সমাধান করা হলো। কীরকম আমরা দেখতে পাচ্ছি কি দর্শকরা,
When the besieging army advanced towards the castle, towards the wood of Barnum, Malcolm, as an astute general, বিচক্ষণ জেনারেল হিসাবে ম্যালকম কী করলেন, যখন বার্নাম উডদের মধ্য দিয়ে তারা আসছে কি ডানসিনান হিলের দিকে, ইনস্ট্রাক্টেড অল হিজ সোলজার্স টু হিউ ডাউন এ বাউ অ্যান্ড বিয়ার ইট বিফোর দেম সো দ্যাট দে কুড কনসিল দ্য অ্যাকচুয়াল নাম্বার অফ ইনভেডার্স টু ম্যাকবেথ। তার সৈন্যদের বললেন, তোমরা হাতে প্রত্যেকে বার্নাম উডের ডাল কেটে নাও একটা একটা করে বার্নাম গাছের, এবং ডাল কেটে সামনে ধরো, যাতে করে ম্যাকবেথের সেনাবাহিনী ইনভেডারদের সংখ্যাটা বুঝতে না পারে। This marching of soldiers with bows in their hands had appeared from a distance like a moving wood, and the messenger was evidently frightened. এবং এই যে সৈন্যবাহিনীর যে মার্চিংটা হাতে বার্নাম গাছের ডাল নিয়ে, দূর থেকে দেখে মনে হচ্ছিল জঙ্গলটা সামনের দিকে এগিয়ে আসছে, এবং সেই যে মেসেঞ্জার সে কিন্তু কি প্রকৃতপক্ষে ভয় পেয়ে গিয়েছিল। Thus the words of the spirits brought to pass in a sense different from that in which Macbeth understood, and so he lost his confidence. সুতরাং এখন সেই যে স্পিরিটদের কথাগুলো লিটারেলি সত্যি হলো, যদিও ম্যাকবেথ সেটাকে অন্য কিছু ভেবেছিল, এবং তার ফলে ম্যাকবেথ শেষ পর্যন্ত তার কনফিডেন্স হারালো। বুঝা গেল? ইকুইভোকাল ল্যাঙ্গুয়েজ। এ ফায়ার স্কিরমিশ টুক প্লেস, একটা বেশ ভয়ঙ্কর খণ্ডযুদ্ধ বেঁধে গেল। ইন হুইচ ম্যাকবেথ স্লাটার্ড অল দোজ হু চ্যালেঞ্জ হিম, ম্যাকবেথ তাদেরকে হত্যা করলো যারা তাকে চ্যালেঞ্জ জানিয়েছিল। আনটিল হি ফেস্ট ম্যাকডাব, যতক্ষণ না ম্যাকডাবের সঙ্গে তার দেখা হলো। রিমেম্বারিং দ্য কশন অফ দ্য স্পিরিট হু হ্যাড কাউন্সেলড হিম টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য থিন অফ ফাইভ, যারা তাকে পরামর্শ দিয়েছিল, সেই যে স্পিরিটরা, সেই প্রেতাত্মারা, যে ম্যাকডাবের থেকে তুমি দূরে থাকবে, থিন অফ ফাইভের থেকে। হি উড হ্যাভ টার্ন ব্যাক, ম্যাকবেথ ঘুরে দেখলো কি ম্যাকডাব সামনে। বাট ম্যাকডাব হু হ্যাড বিন সিকিং হিম থ্রু দ্য হোল ফাইট অপোজড হিজ টার্নিং অ্যান্ড এ ফায়ার্স কন্টেস্ট এনসিউড। ম্যাকডাব কী করলো, যখন যে তাকে সারা যুদ্ধক্ষেত্রে খুঁজে বেড়াচ্ছে, কোথায় ম্যাকবেথ, তার সঙ্গে যুদ্ধ করব, এখন সে বাকি যোদ্ধাদের ছেড়ে, বাকি সৈন্যদের ছেড়ে, বাকি শত্রুদের ছেড়ে সরাসরি ম্যাকবেথের সঙ্গে যুদ্ধ করতে লাগলো। একটা ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে গেল। ম্যাকডাব রিপ্রোচড হিম অ্যান্ড কল্ড হিম এ টাইরেন্ট, মার্ডারার, হেল হাউন্ড অ্যান্ড এ ভিলেন ফর ব্রুটালি স্লাটারিং হিজ ওয়াইফ অ্যান্ড হিজ ইনোসেন্ট চিলড্রেন বাই হায়ার্ড মার্ডারার্স। ম্যাকডাব তাকে ভৎসনা করতে লাগলো ম্যাকবেথকে, এবং বলতে লাগলো কি, তুমি টাইরেন্ট, তুমি মার্ডারার, তুমি হেল হাউন্ড, তুমি ভিলেন, কারণ তুমি আমার স্ত্রীকে এবং আমার সন্তানদের ব্রুটালি হত্যা করিয়েছো তোমার হায়ার্ড মার্ডারারদের দিয়ে। Then Macbeth remembered the words of the spirit and boldly proclaimed, I bear a charmed life which must not yield to a man born naturally of woman. ম্যাকবেথ তখন সেই স্পিরিটদের কথা মনে করলো এবং দাবি করলো যে আমার একটা দারুণ জীবন রয়েছে, আমি অমর, আমাকে কেউ মারতে পারবে না, যে মানুষ কিনা নারী গর্ভে জন্মলাভ করেছে। অ্যাট দিস ম্যাকডাব স্নাফড হিম, ম্যাকডাব তাকে ভর্ৎসনা করলো। অ্যান্ড ডিক্লেয়ার দ্যাট, এবং ঘোষণা করলো কি ঘোষণা করলো, ম্যাকডাব তাকে স্নাপ করা মানে কি ধমক দিয়ে ঘোষণা করলো কি, দ্যাট হি ওয়াজ নেভার অ্যাজ দ্য অর্ডিনারি ম্যান ইজ ন্যাচারালি বর্ন, হি ওয়াজ আনটাইমলি টেকেন আউট ফ্রম হিজ মাদার্স উম। সে সাধারণ কোনো মানুষ নয় যে স্বাভাবিকভাবে জন্মলাভ করেছে, তাকে তার মার গর্ভ থেকে অসময়ে কি তুলে নেওয়া হয়েছিল, যেটাকে বলা হয় সার্জারি। বুঝা গেল? ম্যাকবেথ লস্ট হিজ স্ট্রেংথ অ্যান্ড রিজলিউনেস, এই কথায় ম্যাকবেথ তার সমস্ত শক্তি হারালো এবং তার যে দৃঢ় মানসিকতা সেটাও হারালো। হি ল্যামেন্টেড, সে বিলাপ করতে লাগলো, ইন ফিউচার এ ম্যান শুড নেভার বিলিভ দ্য লাইং ইকুইভোকেশন অফ উইচেস অ্যান্ড জাগলিং স্পিরিটস হু ডিসিভ আস ইন ওয়ার্ডস দ্যাট হ্যাভ ডাবল মিনিংস অ্যান্ড হোয়াইল দে কিপ দেয়ার প্রমিস লিটারালি দে ডিসঅ্যাপয়েন্ট আস বাই প্রোভাইডিং ডিফারেন্ট মিনিংস। ম্যাকবেথ তখন ল্যামেন্ট করতে করতে বললো যে ভবিষ্যতে কোনো মানুষের উচিত নয় এই সমস্ত ডাইনি জাগলিং স্পিরিটদের দ্ব্যর্থবোধক কথাগুলো শোনা এবং সেগুলো বিশ্বাস করা, কারণ সেই কথাগুলোতে দু ধরনের অর্থ রয়েছে। তারা লিটারেলি তোমাকে প্রমিস করবে
বাহ্যিকভাবে যেটা শুনতে মনে হবে যেন শুনলে মনে হবে স্বাভাবিক, কিন্তু একসময় তুমি ডিসঅ্যাপয়েন্ট হবে তাদের কথায়, কারণ সেই কথার হয়তো অন্য কোনো অর্থ ছিল। হি দেন রিফিউজ টু ফাইট এগেনস্ট ম্যাকডাফ। সে তখন ম্যাকডাফের সঙ্গে যুদ্ধ করতে কি চাইল না। ম্যাকডাফ হু অ্যাভয়েড হিম, কিন্তু ম্যাকডাফ কী করলো তাকে ঘৃণা করছিল। স্কর্নফুলি আর হেটফুলি, ঘৃণাস্বরে কী করলো, টোল্ড হিম, তাকে বললো দ্যাট দে উড ইমপ্রিজন হিম, তারা তাকে বন্দি করবে, অ্যান্ড ডেমনস্ট্রেট হিম টু দ্য লেইটি। লেইটি মিন্স জনসাধারণ, এবং তারা তাকে বন্দি করে কী করবে, জনসাধারণের কাছে ডেমনস্ট্রেট করবে, দেখাবে, প্রদর্শনীর জন্য দেখাবে, প্রদর্শনীতে যেমন দেখানো হয়। লাইক দ্য ওয়ে মনস্টার্স আর ডিসপ্লেড, যেমন করে মনস্টারদের দেখানো হয় কিসে, খাঁচার মধ্যে পুরে। নেভার সেড ম্যাকবেথ, ম্যাকবেথ বলল কখনোই নয়। আই উইল নট লিভ টু কিস দ্য গ্রাউন্ড বিফোর ইয়ং ম্যালকমস ফিট, আমি কখনো বেঁচে থাকবো না ম্যালকমের পায়ের কাছে ভূমিতে চুমু খাওয়ার জন্য, মানে ম্যালকমের বশ্যতা স্বীকার করার জন্য আমি কখনো বাঁচব না। মাই ভ্যালিয়েন্স রিটার্নড উইথ ডেসপেয়ার, হিজ ভ্যালিয়েন্স রিটার্ন উইথ ডেসপেয়ার, তার শৌর্য বীরত্ব আবার ফিরে এলো, ঠিক আছে, হতাশার পরিবর্তে তার শৌর্য আবার ফিরে এলো, পুরনো ম্যাকবেথে পরিণত হলো সে। অ্যান্ড হি থ্রিউ আপন ম্যাকডাফের উপর ঝাঁপিয়ে পড়লো, হু আফটার এ গ্রেট স্ট্রাগল ওভার পাওয়ার্ড হিম, একটা ভয়ঙ্কর যুদ্ধের পরে ম্যাকডাফ তাকে কী করলো, ডিফিট করলো, ওভার পাওয়ার্ড হিম, ডিফিটেড হিম, অ্যান্ড সেভার্ড হিজ হেড, তার মাথা কেটে ফেললো, অ্যান্ড প্রেজেন্টেড ইট টু দ্য ইয়ং অ্যান্ড লফুল নিউ কিং, এবং সেটা উপহার হিসাবে দিল নতুন কি লফুল, ন্যায় বিচার সম্পন্ন বা আইনত নতুন রাজার উদ্দেশ্যে সেটা প্রেজেন্ট করলো ম্যাকবেথের মাথা। ম্যালকম দেন অ্যাসেন্ডেড দ্য থ্রোন, ম্যালকম এবারে কী করলো, স্কটল্যান্ডের সিংহাসনে বসলো, অ্যান্ড অ্যাক্লেমস অফ দ্য নোবেলমেন অ্যান্ড দ্য পিপুল অফ স্কটল্যান্ড, অ্যামিড অ্যাক্লেমস অফ দ্য নোবেলম্যান অ্যান্ড দ্য পিপুল অফ স্কটল্যান্ড, নোবেলম্যানদের প্রশংসার সঙ্গে এবং স্কটল্যান্ডের মানুষদের প্রশংসার সঙ্গে সিংহাসনে আরোহণ করলো নতুন লফুল কিং ম্যালকম। তো এই ছিল ম্যাকবেথের গল্প। তোমরা গল্পটা ভালো করে পড়বে, এটা তোমাদের র্যাপিড রিডারের একটা অংশ। তোমাদের আরও অনেক ড্রামা রয়েছে এখানে, অ্যাজ ইউ লাইক ইট রয়েছে, কমেডি অফ এরর্স রয়েছে, 12th নাইট রয়েছে, ওথেলো রয়েছে। আমি পার্টিকুলারলি ম্যাকবেথটা পড়ালাম, আশা করি সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটাতে লাইক করবে, কমেন্ট করবে, এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। থ্যাংক ইউ।